মহামান্য কলকাতা হাইকোর্টের ইতিহাসেও এমন দিন হয়তো খুব বেশিবার আসেনি। একদিকে অভূতপূর্ব ঘটনাবলী, তার প্রেক্ষিতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মামলা এবং অসংখ্য সচেতন কৌতূহলী মানুষ তাকিয়ে আছেন যেদিকে। বিচারপতি দীপঙ্কর দত্ত কি বলবেন? শুরু হয়েছিল সমরাদিত্য পালের সওয়াল দিয়ে, পাল্টা সওয়াল অ্যাডভোকেট জেনারেলের এবং মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তর একটার পর একটা পর্যবেক্ষণ আমাদের সামনে আসে। মামলা আমরা সবাই জানি, রাজ্য নির্বাচন কমিশনের অস্থায়ী কমিশনার পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ। নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছি সবাই। আসুন দ্রুত একবার দেখে নিই আজকে সওয়াল জবাব শুরু হওয়ার পর দীপঙ্কর দত্ত, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত তাঁর পর্যবেক্ষণ। প্রথম পর্ব। সরকারি পদে থেকেও রাজ্য নির্বাচন কমিশনার পদে কিভাবে স্বাধীনভাবে কাজ করবেন আলাপন বন্দ্যোপাধ্যায়? শুক্রবার এই প্রশ্নই উঠল কলকাতা হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশন আইনের ৩ নম্বর ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসানো হয়েছে তার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি চলাকালীন এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, অস্থায়ী কমিশনারের সুতো বাঁধা থাকে সরকারের কাছে, তিনি কি আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারবেন? সরকারি আইনজীবীর কাছে বিচারপতি দীপঙ্কর দত্ত জানতে চান, কেন স্থায়ী রাজ্য নির্বাচন কমিশন নিয়োগ করা হয়নি? স্থায়ী কমিশনার নিয়োগ করতে পারতেন, তাকে সরকারি পদ থেকে ইস্তফা দিতে বলা উচিত ছিল। সরকারি পদে থেকে কিভাবে অস্থায়ী কমিশনার স্বাধীনভাবে কাজ করবেন? অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে এই প্রশ্নও করেন বিচারপতি। বলেন, অস্থায়ী কমিশনার এখনো সরকারি পদে বহাল, অবসর নেননি। কিভাবে নিশ্চিত হচ্ছেন অস্থায়ী কমিশনার স্বাধীনভাবে কাজ করবেন? রাজর্ষি দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি এবং অমল মুখোপাধ্যায় আমার প্রথম টেবিলের অতিথি। জাস্টিস গাঙ্গুলি, আপনার কাছে যে জানতে চাইবো, আমরা বিভিন্ন যে পর্যবেক্ষণ গোটা দিনে আমরা পেয়েছি ৩টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা আপনি আগে বহুবার বলছিলেন, আগের দিনে এই অনুষ্ঠানেও বলছিলেন, যে সুতো থাকবে রাজ্য সরকারের হাতে। একটু যদি ব্যাখ্যা করেন। আজকে বিচারপতি দীপঙ্কর দত্ত হুবহু এক কথা বললেন। দেখুন, আপনাদের এই চ্যানেলেই আমাকে জিজ্ঞেস করেছিল একদিন রাত 10টার সময়, যখন এই আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিয়োগের কথাটা ভেসে ওঠে, তখন আমি বলেছিলাম যে ভদ্রলোক সরকারের অধীনে, মানে ডিসিপ্লিনারি জুরিসডিকশন থেকে কাজ করছে, তাকে সরকার দরকার মতো ট্রান্সফার করতে পারেন, দরকার হলে শোকজ করতে পারেন, দরকার হলে সাসপেন্ড করতে পারেন। কিন্তু এই যে নির্বাচন কমিশনের উপর সেই খবরদারি কিন্তু সরকার করতে পারে না। সংবিধান বলছে তাকে সরাতে হলে সংবিধানে একজন হাইকোর্টের জজকে সরানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আপনাকে মানতে হবে। সেই দুটো পদের একটা গুণগত পার্থক্য আছে। একই লোককে দুটো পদে আসীন করাটা যুক্তিযুক্ত নয়। তারপর আমরা সেই কথাটা শুধু যুক্তিযুক্ত নয় বলবেন না, কোথাও সংবিধানের যে মূল্যবোধ আছে তার বিরোধী। আমরা সেই কথাটা মহামান্য রাজ্যপালকে পরের দিন আমরা একটা ডেপুটেশনে গিয়ে বলেছিলাম, আমি এবং আরো কয়েকজন। তারপরে দেখলাম যে উনি সাময়িকভাবে রাজ্য, যেটা উনি ছিলেন পরিবহন দপ্তরের সচিব, সেই পদে থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। কিন্তু সেই পদ থেকে তো তিনি ইস্তফা দেননি। যতদূর জানি সেই পদে তিনি লিয়েন রেখেছেন বা ছুটি নিয়েছেন। সুতরাং তার এখনো খুঁটি ওখানে বাঁধা আছে। এই অবস্থায় ধরুন, আপনাকে একটা প্রশ্ন করছি, মানে আমরা নিজেকে মানে উত্তরটা প্রশ্নের মাধ্যমে দিচ্ছি। আজকে বিহারে একটা ভোট হচ্ছে, খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই একদম। সেখানে ধরুন, আমি কথার কথায় ৩ জন আছেন, ৩ জন ছেড়ে দিলেন, অবসর নিলেন বা যে কোনো কারণেই ছেড়ে দিলেন। কেন্দ্রীয় সরকার কি তার ট্রান্সপোর্ট সেক্রেটারিকে, পরিবহন সেক্রেটারিকে দিয়ে ভোট করাতে পারেন না। এখানে যে 3-2 এর কথাটা বলা আছে সেটাও অন্যায়, সংবিধানের পরিপন্থী। কিন্তু সেখানে যেটা বলা আছে, একটা সাময়িক যদি কোনো জায়গায় অনুপস্থিত হয় সেখানে নিয়োগ হতে পারে, কিন্তু যাকে নিয়োগ করা হবে তিনি কন্ডাক্ট করতে পারেন না। অ্যাকচুয়ালি ইলেকশন অফিসার, এই চিফ ইলেকশন অফিসার অনেক কাজ আছে। এই প্রেক্ষিতে আমি বলি, ইলেকশন কন্ডাক্ট করে, যেটা উনি করছেন আলাপন বাবু একদম আজকে মাননীয় বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন যে তারিখ ঘোষণা করা হলো এবং গণনার তারিখ ঘোষণা করা হলো, পুনর্নির্বাচন এবং গণনা দুটো ক্ষেত্রেই কোর্টকে ইনফর্ম করা হয়নি, হাইকোর্টকে এড়িয়ে গিয়ে। কিন্তু এই যে কন্ডাক্ট করা, তিনি ধরুন ইলেকশনের রোলটা রিভাইজ করতে পারেন, ইলেকশন কমিশনের অনেক দায়িত্ব আছে, কিন্তু একটা কন্ডাক্ট করা ইলেকশনটা, যেটার সঙ্গে নিরপেক্ষতার প্রশ্ন
ভীষণভাবে জড়িত। এবং যেখানে আমরা দেখছি যে সরকারের কি রূপ, সেটাও তো আমাদের ভাবতে হবে। সরকারের কি চেহারা, সরকারের এমন চেহারা, সরকারের মন্ত্রীরা গিয়ে এমন চাপ দিচ্ছেন যে পূর্বতন কমিশনার তিনি বললেন যে আমি চাপের কাছে আমি চলে যেতে বাধ্য। একদম 4 ঘন্টা ধরে তার ঘরে প্রায় ধর্ণা, হুমকি দিচ্ছেন দরকার হলে আমরা আমাদের আন্দোলনের মুখটা ঘুরিয়ে দেবো আপনার অফিসের দিকে। এই ধরনের সরকারি চাপ তো কোনোদিন হয়নি। এবং নজর রাখছি, এই নজর রাখছি এবং বলছে আপনি কি দিচ্ছেন সেটা নজর রাখছি। তিনি দেখলেন এখানে স্বাধীনভাবে কাজ করা যায় না, তিনি ভদ্রলোক, যে কোনো কারণে তাকে, তার প্রতি আমার শ্রদ্ধা আছে, সবার প্রতি, আমার আলাপন বাবুর প্রতিও শ্রদ্ধা আছে। কিন্তু এইখানে একটা কতগুলো জিনিসে আছে, একটা জিনিস বলে আমাদের ইংরেজিতে একটা কথা আছে, a thing should not only be fair, it must appear to be fair. একদম। Similarly, a thing must not only appear to be independent, it must not be independent, it must appear to be independent. Absolutely. একটা জিনিসটা আপনার এখানে তো সরাসরি স্বার্থ সংঘাতের প্রশ্ন এসে যায়। এখানে তো ইন্ডিপেন্ডেন্ট নয় সরকার, এটা তো আমি জোর গলায় বলছি একেবারে। এবং অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন কি জানি না। সরকারের নিরপেক্ষতা নিয়ে কেউ কারোর কোনো মনে কোনো দ্বিধা নেই যে আজকে পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা গণতন্ত্রের পক্ষে নয়, তারা গণতন্ত্রের যে প্রয়োজনীয় নিরপেক্ষতা বজায় রাখতে হয় সেই নিরপেক্ষতা সম্পূর্ণ পরিপন্থী কাজ করছেন একটার পর একটা ব্যাপারে। আমি দ্রুত একবার দেখে নেব জাস্টিস গাঙ্গুলি যে কথাটা বলছিলেন যে পূর্বতন যিনি রাজ্য নির্বাচন কমিশনার তিনি নিজেই বলছেন চাপের কারণে পদত্যাগ করেছেন। সেই প্রসঙ্গ আজকে বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণে উঠে এসেছে। ঠিক কি বলেছেন বিচারপতি দত্ত দেখাবো আপনাদের। বিরোধীদের অভিযোগ শাসক দলের চাপের মুখেই রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন সুশান্ত রঞ্জন উপাধ্যায়। শুক্রবার অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, কেন আগের রাজ্য নির্বাচন কমিশনার ইস্তফা দিলেন? এমন তো নয় যে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল, তিনি গণনা স্থগিত ঘোষণা করার পর পদত্যাগ করেন। কেন আমি এই বিষয়টিকে মাথায় রাখবো না? রাজ্য নির্বাচন কমিশনের যে আইন বলে আলাপনকে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসানো হয়েছে তার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এদিন তার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত বুঝিয়ে দেন কেন অবসরপ্রাপ্ত আমলাদের কমিশনার পদে নিয়োগ করা হয়। তিনি বলেন, অবসরপ্রাপ্ত আমলাদের কমিশনার পদে নিয়োগ করা হয় কারণ পরে কি হবে তার তোয়াক্কা না করেই তারা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সিদ্ধান্ত অপছন্দ হলেই অস্থায়ী কমিশনারকে সরিয়ে দেওয়া যেতে পারে, তাকে তখন ফের সরকারি পদে ফিরে যেতে হয়, তার জায়গায় বসানো হতে পারে আরেক অস্থায়ী কমিশনারকে। বিচারপতি দীপঙ্কর দত্ত আরও বলেন, শাসক দলের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই অস্থায়ী কমিশনারকে তো সরকারি পদে ফেরানো হবে, এরপর কি উনি আর সেরকম কোনো পদক্ষেপ নিতে পারবেন? কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এই কারণেই অবসরপ্রাপ্ত আমলাদের কমিশনার পদে নিয়োগ করা হয়। রাজস্বী দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আমরা কথা বলবো রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার এবং বিশিষ্ট আইনজীবী হাসিম আব্দুল হালিমের সঙ্গে। হালিম সাহেব, সবার আগে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বর্তমানে রাজ্য সরকারের চাকুরি করছেন, 6 বছর চাকরি বাকি আছে, আবার এই পদের পরে রাজ্য সরকারের কাজ করতে ফিরবেন। এই রকম কোনো আমলাকে যদি বসানো হয়, আলাপন বাবুর ক্ষেত্রে যে অভিযোগ বারবার উঠছে সেখানে নিরপেক্ষতা একেবারে প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়াচ্ছে, আপনি মানেন এই কথা? আপনার মতটা জানতে চাইবো শুরুতেই। দেখুন, এই একজন কর্মঠ সরকারি অফিসার চিফ ইলেকশন কমিশনার হতে পারে না, এটা ভালো করে বুঝতে হবে। আইনে বলা আছে স্টেট গভর্নমেন্ট একজন অফিসার নিয়োগ হবে, কিন্তু কেটেকার নিয়োগ হবে এটা বলা নেই। ওটা ওই যে স্টেট গভর্নমেন্ট অফিসার নিয়োগ হবে ওকে সে রিটায়ার করতে হবে স্টেট ক্যাডার থেকে, আর ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন হবে, যেমন মীরা পান্ডে করেছিল। এবং এর আগে যারা রাজ্য নির্বাচন কমিশনার হয়েছেন, মুখ্য সচিব পদমর্যাদার প্রত্যেকে রিটায়ার্ড অফিসার ছিলেন। মীরা পান্ডে তখন সার্ভিং অফিসার ছিল, কিন্তু বিআরএস নিয়ে রিটায়ার করে উনি ইলেকশন কমিশন হলেন। তার সময় ওই পদে থাকাকালীনই তার অবসরের সময়সীমা চলে আসে। আমি আপনার কাছে দ্বিতীয় যেটা জানতে চাইবো, এটা কি আল্টাভাইরাস, অর্থাৎ সংবিধানের যে মূল স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, সেটার বিরোধী কোনোভাবে এই অস্থায়ীভাবে বর্তমানে সরকারি কর্মচারী নিয়োগটা? আপনি কি মনে করেন?
যেটা নিয়ে এই গোটা মামলাটা? যখন সংবিধান, ইলেকশন রুলস অ্যাক্ট কোনো অস্থায়ী ইলেকশন কমিশন কন্টেমপ্লেট করে না, কিভাবে হবে এটা? টোটালি তো বেআইনি। আজকে আদালতে অ্যাডভোকেট আলোপন ইলেকশন কমিশন, ধরুন আলোপন এখন ইলেকশন কমিশন স্থায়ী অস্থায়ী যাই হোক, একদম কালকে যদি ওকে রিভার্ট করতে হয় স্টেট ক্যাডারে, সে যদি রিফিউজ করে কিভাবে যাবে? ঠিক। আমি আজকের শুনানি সওয়াল জবাবের করতে পারবে না, হ্যাঁ সরাতে পারবে না। ঠিক বলছেন। আমি সওয়াল জবাবের একটা অংশে আসতে চাইবো হালিম সাহেব, সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল পাল্টা আজকে যুক্তি দেন যে নির্বাচন প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গেছে এবং চলছে, চলাকালীন হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করতে পারে না। বিচারপতি দীপঙ্কর দত্ত তার উত্তরে বলেন যে সরকারি অফিসারের পরিবর্তে যদি একজন ব্যবসায়ীকে কমিশনার করা হয়, আমাকে কি তাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে? স্পষ্ট প্রশ্ন রাখেন। কি বলবেন? নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হাইকোর্ট হস্তক্ষেপ করেন না, করতে পারে না, এটা আইন বলছে, কিন্তু এক্ষেত্রে মামলাটা কি ভিন্নতর? এখানে হাইকোর্ট ইলেকশন প্রক্রিয়ার মধ্যে কোনো হস্তক্ষেপ করছে না। এখানে প্রশ্ন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দি ইলেকশন কমিশনার ভ্যালিড কি ইনভ্যালিড, ভাইরাস কি আলট্রা ভাইরাস, এটা হাইকোর্টকে বিচার করতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে ধরা যাক আমি এখনো তো কি রায় দেবেন বিচারপতি আমরা কেউ জানি না, কিন্তু এই যে অ্যামেন্ডমেন্টটার মাধ্যমে অস্থায়ী কমিশনার নিয়োগ হয়েছে সেটা বললেন যে সেটা খারিজ করতে হবে। সেক্ষেত্রে আলাপন বাবুর পদ এবং তার নিয়োগ কি খারিজ হয়ে যাবে? 1 নম্বর। 2 হচ্ছে আলাপন বাবু পদে থাকাকালীন গত 24 ঘন্টায় বা 48 ঘন্টায় যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত এবং গণনার সিদ্ধান্ত, তার নেওয়া 2টি সিদ্ধান্তই কি খারিজ হয়ে যাবে? যদি ওনার অ্যাপয়েন্টমেন্ট ইললিগেল হয়ে থাকে, কোর্ট যদি হোল্ড করে কি অ্যাপয়েন্টমেন্টটা ইললিগেল, তো সমস্তটা খারিজ হয়ে যাবে, কোনোটাই ভ্যালিড থাকবে না। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হাসিম আব্দুল হালিমের কাছ থেকে আমরা জেনে নিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত এবার দেখাবো যে বিচারপতি দীপঙ্কর দত্তর, আমি বলছিলাম যে অত্যন্ত চিত্তাকর্ষক এবং আইনের দিক থেকে বিচার করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন, কিছু পর্যবেক্ষণ রাখেন, তার তৃতীয় অংশ। 1994 পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইনের 3 নম্বর ধারার 2 নম্বর উপধারাকে হাতিয়ার করে অস্থায়ী কমিশনার পদে নিয়োগ করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সরকারের এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলার প্রথম শুনানি হয়। সেদিনই পুনর্নির্বাচন ও গণনার দিন ঘোষণা করেন অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার। এ নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, আদালতে মামলা চলছে, কমিশন আদালতকে জানাতে পারত যে তারা পুনর্নির্বাচন ও গণনার দিন ঘোষণা করতে চলেছে। অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, পুনর্নির্বাচন ও গণনার দিন ঘোষণা না করলে অস্থায়ী কমিশনারের বিরুদ্ধে অভিযোগ উঠত তাকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে তা তিনি করেননি। অ্যাডভোকেট জেনারেল আরও দাবি করেন, সরকারি যেই থাকুক না কেন নির্বাচন কমিশনারের উপর চাপ থাকতে বাধ্য, কিন্তু তা সত্ত্বেও তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন বলেই সবাই আশা করে। এরপর সরকারি আইনজীবী দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করতে পারে না। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, সরকারি অফিসারের বদলে যদি একজন ব্যবসায়ীকে কমিশনার করা হয়, তাহলেও কি তাকে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাকে অনুমতি দিতে হবে? এদিন 7 ঘন্টার ওপর শুনানি চলে। কমিশন ও সরকারকে 17 নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 19 নভেম্বরের মধ্যে তার উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারীর আইনজীবীকে। 23 নভেম্বর পরবর্তী শুনানি। বিচারপতি বলেন, রায়দানের আগে অন্তর্বর্তী সময়ের মধ্যে কমিশন যেসব সিদ্ধান্ত নেবে তার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার রায়ের ওপর। রাজস্বী দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আমি দ্রুত একবার দেখে নেব, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রয়েছে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, সবাই তোমার কাছে অধীর আগ্রহে জানতে চাইছেন যে এই মুহূর্তে আদালতের ভেতরের পরিস্থিতিটা ঠিক কি, এবং ঠিক আজকেই কি মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত তার ফাইনাল ভার্ডিক্ট দেবেন, কি মনে হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেভাবে নজিরবিহীনভাবে দুপুর 12টার থেকে শুরু হয়েছে, 7.5 ঘন্টা হতে চলল, বিচারপতি দীপঙ্কর দত্ত একটানা এই মামলার শুনানি শুনে চলেছেন। এবং সমরাদিত্য পাল আবেদনকারীর পক্ষে বলবার পরে 2 ঘন্টা বলার পরে তারপরে ক্রমান্বয়ে ও অ্যাডভোকেট জেনারেল, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এবং কমিশনের পক্ষের আইনজীবী কিশোর বিয়ানি তারা সব বক্তব্য রেখেছেন। এখন বাচ্চু পাল অর্থাৎ সমরাদিত্য পাল তিনি উত্তর দিচ্ছেন, এবং তার উত্তরের প্রথম এবং প্রধান বিষয়টি হচ্ছে যে এতক্ষণ ধরে সরকার পক্ষের আইনজীবীরা এবং
কমিশনের আইনজীবীরা যে ক্রমান্বয়ে বলে গেলেন যে সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশ রয়েছে যে ইলেকশন প্রসেস যখন চলছে কোনোভাবেই সেই প্রসেসে হাইকোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। প্রথমত দ্বিতীয়ত যে এই যে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে বা সাংবিধানিক বৈধতা নিয়ে যে আইনের বৈধতা নিয়ে যে চ্যালেঞ্জ রয়েছে সেগুলো পরে দেখা যাবে। আগামীকাল কাউন্টিং সেখানেও কোনো অন্তর্বর্তী নির্দেশ তিনি দিতে পারেন না, অর্থাৎ হাইকোর্ট দিতে পারে না। কিন্তু সমরাদিত্য পাল তার প্রত্যুত্তরে বলেছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের সামনে এই প্রশ্নটাই কেউ তোলেনি এবং এটা প্রথম মামলা যেখানে এই প্রশ্নটাই সাংবিধানিক বৈধতা আইনের সেইটা নিয়ে তো প্রশ্ন তোলা হয়েছে, যেখানে এই স্টেট ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে, কোন কায়দায় হবে, এভাবে হলে কি বিপত্তি হতে পারে সেই প্রশ্নগুলো তোলা হয়েছে। সেই কারণে সুপ্রিম কোর্টের যে সমস্ত জাজমেন্ট প্রত্যক্ষ অর্থাৎ সরকার পক্ষের আইনজীবীরা দেখাচ্ছেন সেগুলো অন্যান্য বিষয় সম্পর্কিত জাজমেন্ট, সেগুলো কখনোই নির্দিষ্ট এই বিষয় সম্পর্কিত জাজমেন্ট নয়। কারণ এটা প্রথমবার এই প্রশ্নটা সুপ্রিম কোর্টের সামনে কিংবা হাইকোর্টের সামনে এলো, সেই জন্য আজকের বিষয়টা পুরো সাংবিধানিক বিষয় এবং এটার একটা ফয়সলা হওয়া দরকার। কারণ পোল প্রসেস অর্থাৎ ইলেকশন প্রসেস অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এবং সমরাদিত্য পাল বারবার বলেছেন যে হাইকোর্টের প্রতি একটা অসম্মান প্রদর্শন করা হয়েছে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের তরফে। কারণ হাইকোর্টে যখন গতকাল এই মামলার শুনানি চলছিল এই ধরনের বিষয়টা উত্থাপিত হয়েছিল তখনই কিন্তু সিদ্ধান্ত ঘোষণা করা হয় পুনর্নির্বাচনের এবং গণনার দিন ঘোষণার। হাইকোর্ট কিন্তু কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি, কিন্তু ইলেকশন কমিশন তাদের সিদ্ধান্ত ডিক্লেয়ার করে হাইকোর্টকে অসম্মান করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল গণনার দিন আজকে একটা করে ফয়সলা হওয়া দরকার। সমরাদিত্য পাল সেই প্রত্যুত্তরগুলোই দিচ্ছেন এখন এবং আজকে যা গতি প্রকৃতি এখনো পর্যন্ত আদালতের তাতে মনে হচ্ছে যে ফাইনাল ভার্ডিক্ট বা শেষ রায় নির্দিষ্টভাবে তিনি বিচারপতি দীপঙ্কর দত্ত জানাবেন আর কিছুক্ষণ পরে হয়। একেবারে রাজস্বী, আজকে আমরা জানি বিচারপতি দত্তর নয়াদিল্লি যাওয়ার ফ্লাইট ছিল 5:30টায়, সেটি তিনি বাতিল করেন। সুতরাং এইটা ধরে নেওয়া যায় যে যেহেতু কালকে গণনার তারিখ তার আগে আজকে যদিও এখন অনেকটাই এই নির্ধারিত সময় পার হয়ে গেছে, হাইকোর্ট খোলা আছে এবং একেবারে তুমি যেটা বলছিলে যে ভিড়ে ঠাসা এজলাস, তো সেই প্রেক্ষিতে আজকেই বিচারপতি দত্ত কোনো রায় শোনাবেন বলে তুমি মনে করছো, তাই তো? একদমই তাই। এখনো পর্যন্ত একেবারেই ভিড়ে ঠাসা এজলাস এবং বিভিন্ন আইনজীবীরাও সকলে রয়েছেন এবং বিচারপতি দত্ত কিন্তু এক টানা এই শুনানিটা শুনে যাচ্ছেন এবং তিনি বলেছিলেন ক্যাবিনেট ডিসিশন হয়েছিল কিনা তা জানাতে, সরকার পক্ষ এখনো তা জানাতে পারেনি। তিনি বলেছিলেন যে এই যে স্টেট ইলেকশন কমিশনার টেম্পোরারিলি অ্যাপয়েন্ট করা হয়েছে তিনি কার মাইনে পাবেন, তিনি কি স্টেট ইলেকশন কমিশনারের মাইনে পাবেন না পরিবহন সচিবের মাইনে পাবেন, সেই উত্তরও সরকার পক্ষের আইনজীবীরা এখনো পর্যন্ত দিতে পারেননি। এবং তিনি বলেছেন যে অনেকগুলো প্রশ্ন আমার মনে আসছে যেগুলো আমি এখানে বসে আছি কোর্টের নির্ধারিত সময় হয়ে যাওয়ার পরেও কিন্তু সরকার পক্ষ তৈরি নয় সেই উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে। এটাও কিন্তু একটা আনফরচুনেট বিষয়। ধন্যবাদ রাজস্বী, তুমি পরিস্থিতির উপর নজর রাখো এবং অবশ্যই কি হলো সবার আগে আমাদের জানাও। আমি অমলবাবুর কাছে আসবো। অমলবাবু, একেবারে সরকার পক্ষে যুক্তিটা দিয়ে আমি শুরু করতে চাইছি যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না, যেটা একেবারে বিচারপতি দত্ত খারিজ করে দিচ্ছেন। সঠিকভাবেই খারিজ করেছেন। তার কারণ হচ্ছে এই যে হাইকোর্ট তো নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে না। প্রশ্নটা এই যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিয়োগটা বৈধ না অবৈধ, এটাই হচ্ছে ঘটনা। ঠিক, উনি প্রত্যুত্তরে বলেছেন যে সরকারি, আমি কোট আনকোট বলছি, সরকারি অফিসারের পরিবর্তে যদি একজন ব্যবসায়ীকে কমিশনার করা হয় আমাকে কি তাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে? এই বৈধতা তিনি বিচার করতে পারেন। তিনি কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় আদৌ হস্তক্ষেপ করছেন না। আর একটা কথা বিচারপতি দত্ত বলেছেন যেটা আমি গোড়া থেকে বলছি, সেটা হচ্ছে এই যে কোন ধরনের ক্যাবিনেট মিটিং না করে নির্বাচন কমিশনারের পদত্যাগ গ্রহণ করা যায় না এবং নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা যায় না। কিন্তু কোনো ক্যাবিনেট বৈঠক হয়নি, এটা আমরা যতদূর জানি এবং সরকার এখনো পর্যন্ত হাইকোর্টেও বলতে পারেনি যে ক্যাবিনেট। মাননীয় মুখ্যমন্ত্রী থিম্পুতে ছিলেন, সেখানে একমাত্র আমি যা জানি একজন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমি ছবিতে যা দেখলাম ছিলেন। সুতরাং ক্যাবিনেট বৈঠক হয়েছে কিনা মিটিং হয়নি, এটা ঘটনা। কিন্তু ক্যাবিনেট মিটিং ছাড়া একজনের পদত্যাগপত্র নির্বাচন কমিশনার যিনি একজন সাংবিধানিক পদাধিকারী
তার পদত্যাগ পত্র গ্রহণ করা যায় না। একইভাবে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের পদে নিয়োগ করতে হলে ক্যাবিনেটের সিদ্ধান্তের প্রয়োজন। এই দুটোই হয়নি। কাজী আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ এবং পদত্যাগ পত্র গ্রহণ এই দুটোই কিন্তু আইনি বিচারে দুটোই হচ্ছে অবৈধ। এইটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এই যে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি পরিবহন সচিব, সেই সচিবের পদ থেকে তিনি পদত্যাগ করেন। তিনি হয়তো সাময়িকভাবে ছুটি নিয়ে অথবা লিয়ে দিয়ে তিনি নির্বাচন কমিশনের পদে যোগ দিয়েছেন। এটা তিনি করতে পারেন না। আবার বলছি যে 243 এটা স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচন কমিশনার সাংবিধানিক পদাধিকারী হিসাবে তিনি সম্পূর্ণ স্বাধীন এবং তাকে কেউ কোনোভাবে তার কাজে হস্তক্ষেপ করতে পারে না। এমন একজন ব্যক্তির পদত্যাগ পত্র গ্রহণ করতে গেলে যথেষ্ট সময় নিয়ে ক্যাবিনেট বৈঠক করা উচিত ছিল এবং নিয়োগের ক্ষেত্রে করা উচিত ছিল। সরকার কেন করেননি? তার কারণ সরকার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং নিয়োগ করেছেন। এটা একটা ছেলে খেলা হয়েছে। তার কারণ তাদের সমস্ত পদক্ষেপটাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা চেয়েছিলেন যেভাবেই হোক এই যে বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হোক, এটাই তারা চেয়েছিলেন এবং সেই কারণে তারা একেবারে সম্পূর্ণ বেআইনি কাজ করেছেন। আমি জাস্টিস গাঙ্গুলিকে একটা প্রশ্ন করে পরবর্তী অতিথিদের কাছে যাব। সেটা হচ্ছে, আবার আমি রাজ্য সরকারের যুক্তিটা আসছে, আপনার কি মনে হয় নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করতে পারে না? আজকে একটা ভোট হয়ে গেছে, পুনর্নির্বাচন হয়েছে। হ্যাঁ, ঠিক আইনের দিক থেকে দেখছি। হ্যাঁ, ধরুন নির্বাচন প্রক্রিয়া কথাটা একটা তো আইনগত তার কনোটেশন আছে, আইনের চোখে তার তো একটা অস্তিত্ব থাকতে হবে। এখানে কি ঘটনাটা দেখুন, এখানে নির্বাচন শুরু করলেন এক ভদ্রলোক, তিনি কিছুদূর নির্বাচন চালালেন, নির্বাচন হলো, যাই হোক সেটার মধ্যে আমি যাচ্ছি না, একটা হলো। তারপর তিনি সেই কাগজপত্র দেখে বুঝতে পারলেন যে নির্বাচনটা ঠিকমতো হয়নি। তার মনে নির্বাচনের প্রক্রিয়ার যাকে বলে স্যাংটিটি সম্বন্ধে, তার শুদ্ধতা সম্বন্ধে তার মনে একটা প্রশ্ন হলো। তিনি একটা ঘোষণা করলেন যে আমরা গণনাটা আটকে রাখ, কিছুদিনের জন্য স্তব্ধ থাকছে। এই প্রক্রিয়ার পরই, এই ঘোষণার পরই তার উপর চাপের খেলা শুরু হলো এবং চাপের মধ্যে তিনি পদত্যাগ করলেন। একবার আপনাকে থামালাম, এই মুহূর্তে শুনানি শেষ হয়ে গেছে। আমাদের প্রতিনিধি অতনু হালদার নিউজ রুমে আছে। অতনু, এই মুহূর্তে বিচারপতি দত্ত ঠিক কি বললেন? দেখো, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শুনানি শেষ হয়ে গেল এবং 23শে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার আগে 17ই নভেম্বর তার মধ্যে স্টেট গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন এদেরকে হলফনামা দাখিল করতে হবে হাইকোর্টে এবং 19শে নভেম্বরের মধ্যে তার রিপ্লাই দিতে হবে এবং তারপর 23শে নভেম্বর পরবর্তী শুনানি, এটাই বিচারপতি জানিয়েছেন। পাশাপাশি তিনি এটা বলেছেন যে এই অন্তর্বর্তী সময়ের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন যে সমস্ত সিদ্ধান্ত নেবে সেই সমস্ত সিদ্ধান্তের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার রায়ের ওপর। অর্থাৎ মামলার রায় কি হবে তার উপরই নির্ভর করবে এই মধ্যবর্তী সময়ে রাজ্য ইলেকশন কমিশন যে সমস্ত সিদ্ধান্ত নেবে তার ভবিষ্যৎ কি হবে। অতনু, তুমি শেষ বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললে। তার মানে তার মধ্যে তো পুনর্নির্বাচন, গণনা সমস্তই অতিক্রান্ত হয়ে যাবে। সেই সমস্ত কিছু রায় ভবিষ্যৎ নির্ভর করবে সেদিনের শুনানির উপর। ঠিক কি মিন করেছেন বিচারপতি দত্ত? দেখো, এর মধ্যে তো রাজ্য ইলেকশন কমিশন অনেক সিদ্ধান্তই নেবে। এই যে পুনর্নির্বাচন হলো, এর রেজাল্ট বেরোলো, এর পরবর্তী হয়তো কালেও হয়তো বেশ কিছু সিদ্ধান্ত নিতেই পারেন রাজ্য ইলেকশন কমিশনার। মানে জয়ী প্রার্থী ঘোষণা হয়ে যাবে, বোর্ড তৈরি হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। একেবারেই তাই। কিন্তু যেহেতু মামলাটা চলবে সেই কারণে এটা তিনি একটা শর্ত হিসাবে রাখছেন যে এই সময়ে যে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো, সেই সিদ্ধান্তের ভবিষ্যৎ কি হবে সেটা হবে মামলার রায়ের ওপর। অর্থাৎ
সেই সিদ্ধান্তগুলো যদি ওই মামলার রায়ের পরিপন্থী হয় তাহলে সেই সিদ্ধান্তগুলোকে খারিজ করে দেওয়া হবে। আর যদি দেখা যায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি দেখা যায় যে মামলার যে রায় সেই সিদ্ধান্তগুলোকে অ্যালাউ করছে, তাহলে পরে সেই সিদ্ধান্তগুলো যেভাবে গৃহীত হয়েছে এবং পরবর্তীকালে তার যেভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে সেগুলো ঠিক থাকবে। জাস্টিস গাঙ্গুলি একটু ব্যাখ্যা করবেন, তার মধ্যে তো সমস্ত রায়টা তো আমি দেখিনি, আপনার যে প্রতিনিধি তার মুখে শুনলাম, যেটা মনে হচ্ছে সেটা উনি মামলা মানে দুদিন শুনানি করেও ব্যাপারটা পুরোপুরি শেষ করতে পারেননি, অপরপক্ষকে সুযোগ দিয়েছেন অ্যাফিডেভিট দেওয়ার, কাগজপত্র দেখানোর, এবং তিনি বলেছেন এর মধ্যে আমাদের নির্বাচনী মানে অফিসার মানে চিফ ইলেকশন কমিশনার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের যা মানে সেই সিদ্ধান্তের বৈধতাটা নির্ভর করবে রায়টা কোন দিকে যায় তার উপর। কিন্তু বাস্তব অবস্থাটা এই হচ্ছে যে বোর্ড তৈরি হবে, আপনি বলেছেন ঠিকই, কারণ যেটাকে বলে থার্ড পার্টি ইন্টারেস্ট, এই যে নির্বাচনে কিছু লোক যেটা জয়ী হবে, ধরুন উনি জয়ী হলেন, আমি পরাজিত হলাম, যাই হোক, এখন যে জয়ী প্রার্থী তারা তো এই নির্বাচনের মধ্যে এই মামলার মধ্যে নেই একদম, শুনুন তাদের ভবিষ্যৎটা কি হবে সেটা একটা প্রশ্ন। আমার মতে এই যে নির্বাচনী প্রক্রিয়া, যেটা অ্যাডভোকেট জেনারেল সাহেবের বা অন্যান্য বক্তব্য ছিল, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে একটা আপাত বৈধতা তো থাকতে হবে। এখানে দেখলাম যিনি মুখ্য নির্বাচনী অফিসার তিনি চাপের কাছে চলে গেলেন এবং তখন নির্বাচনটা কিন্তু পুরোপুরি শেষ হয়নি, মানে কিছুটা হয়ে মানে একটা অনগোয়িং প্রসেস, অর্ধসমাপ্ত। সেইখানে এমন একজন লোককে নিয়োগ করা হলো যেটা স্যার বললেন তার বৈধতাটা তুলে একটা আইনের মাধ্যমে নিয়োগ তিনি নিযুক্ত হলেন, সে আইনের বৈধতাটা চ্যালেঞ্জ করে যখন মামলা হয়, তখন আমার ধারণা যদি বিচারপতি বলেন যে আইনটা আপাত দৃষ্টিতে সংবিধানের পরিপন্থী এবং এই আইনের মাধ্যমে যিনি নির্বাচিত হয়েছেন বা এর মাধ্যমে যিনি এসছেন তার অধিকার নেই, তাহলে কিন্তু নির্বাচন প্রক্রিয়া বলা হতো না, বাট সেটা বিচারপতি যেটা করেছেন সেটা তার ব্যাপার। এবং এখানে আমি একটা যোগ করতে চাই, সেটা হচ্ছে এই অন্যত্র সংবিধানে এ কথা বলা আছে যে কোনো ব্যক্তি, কোনো সাংবিধানিক পদাধিকারী তিনি যদি সাময়িকভাবে অনুপস্থিত থাকেন তাহলে কে তার পদ গ্রহণ করবেন সে কথা বলা থাকে, কিন্তু 243 কে ধারায় কোথাও এ কথা বলা নেই যে নির্বাচন কমিশনার অনুপস্থিত থাকলে অন্য কাউকে সাময়িকভাবে নিয়োগ করা যায়, কিন্তু রাজ্য আইনে এ কথা বলা আছে যে সাময়িকভাবে নিয়োগ করা যায়। কিন্তু আমার ধারণা যে ওই আইনের, রাজ্য আইনের ওই অংশটুকু সেটা কিন্তু সংবিধানের 243 কে ধারার বিরোধী, অতএব এই আইনটিকে হাইকোর্ট কিন্তু বাতিল করতে পারে, আইনের ওই ধারা অন্তত বলতে পারে যে আপাত দৃষ্টিতে এই সংবিধান বিরোধী। এর মাধ্যমে যিনি এসেছেন তাকে আমরা আটকাচ্ছি, সেটা তো স্বাভাবিক। যদি আজকে যে কথা জাস্টিস গাঙ্গুলি বললেন যে যদি এটা দেখা যায় যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে হাইকোর্ট অবৈধ বলে ঘোষণা করছে, তাহলে খুব স্বাভাবিক আইন যেটা আপনারা তার নেওয়া সিদ্ধান্ত এবং পরবর্তী পদক্ষেপ তো সমস্তটাই কিন্তু বাতিল হয়ে যাবে, অবৈধ বলে ঘোষিত একেবারে। কোনো সন্দেহ নেই যে এই রায়ে কিছুটা পরিস্থিতি জটিলতা অন্তত সাধারণ মানুষের সেটা মনে হতে পারে। কি মনে হয় বিশ্বনাথ বাবু? যে আমি একটু ডিফার করবো ওনাদের থেকে, এই দীপঙ্কর দত্তের রায় থেকে খুব পরিষ্কার একটা বার্তা যে মানে যিনি দায়িত্বে আছেন তার পদটাই যেহেতু চ্যালেঞ্জ হয়েছে, তিনি যদি ফার্দার কোনো স্টেপ না নেন, অর্থাৎ এটা পরিষ্কার করে
যে তোমার মানে এখতিয়ার নিয়ে যখন প্রশ্ন আসছে তুমি নতুন করে কোনো এখতিয়ার ফলাতে যেও না, প্রয়োগ করতে যেও না, সেটা সম্ভব। আমি বলছি যে কালকে ওনার ইলেকশন কমিশনের গণনা তার সিদ্ধান্ত, আলাপন বাবুর সিদ্ধান্ত, আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত পরিষ্কার যে নির্বাচনের গণনাটাকে স্থগিত রাখা, এটাই কিন্তু ডাইরেক্টিভস। কারণ আপনার পদ নিয়ে প্রশ্ন উঠছে, সাংবিধানিক প্রশ্ন উঠছে, ফলে আপনার একটা দায়িত্ব হলো থার্ড পার্টি যাতে সাফার না হয়, অর্থাৎ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা যাতে সাফার না করে, তাদের রক্ষা করার জন্য আপনাকে নির্বাচনের কাউন্টিংটা হোল্ড করা উচিত। অর্থাৎ আমি আপনাকে অ্যাড করছি যে না হলে সাফারের জন্য আপনি দায়ী। হ্যাঁ, অর্থাৎ গণনা আপনি চালিয়ে গেলেন, প্রার্থীরা নির্বাচিত হলো, ফল ঘোষণা হয়ে গেল, বোর্ড তৈরি হয়ে গেল, জটিলতা আরো বাড়বে। নোইং ভেরি ফ্যাক্ট যে আপনার নিয়োগটাই চ্যালেঞ্জের মুখে, আপনার নিয়োগই চ্যালেঞ্জ, আপনি এটা জানেন, অবগত। দুদিন হিয়ারিং হয়ে গেছে, 23 তারিখ ফাইনাল রায় দিবে। আপনার পদ নিয়ে যখন চ্যালেঞ্জ হয়েছে, আপনি এটা নিজে অবগত ব্যক্তিগতভাবে, তখন আপনার উচিত থার্ড পার্টিকে সাফারার না করা, অর্থাৎ তৃতীয় পক্ষকে যাতে যন্ত্রণা না নিতে হয়, তার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায় উচিত পরিষ্কার জানানো যে 23 তারিখের পরে গণনা হবে, 23 তারিখ পর্যন্ত যেহেতু এটা আন্ডার সাবজুডিস আছে, আমি এখানে সিদ্ধান্ত হোল্ড করলাম। সেটা অনেক বেশি রেশনাল হবে এবং সংবিধানের জায়গা থেকে পরিপূর্ণ হবে। এবং ধরুন ইতিমধ্যেই আজকেই বিচারপতি প্রশ্ন তুলেছেন যে এই পুনর্নির্বাচন এবং গণনার কথা আদালতকে জানানো হয়নি কেন, গতকাল শুনানি শুরু হয়েছে। ফলে মানে খুব খুব প্রাসঙ্গিক অবস্থান হবে যদি উনি 23 তারিখটাকে সামনে রেখে যদি সিদ্ধান্তটা হোল্ড করেন, সেটা হবে অনেক মানে জুডিশিয়াল সিদ্ধান্ত এবং রেশনাল সিদ্ধান্ত, মানে কনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউতে। কিন্তু আমি যে জায়গাটা প্রশ্ন করতে চাইছি যে আজকের এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই তৈরি দায়টা তো কাউকে নিতে হবে। মানে রাজ্য সরকার যে কায়দায় নিয়োগ করলো, যেটা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে প্রশ্ন উঠছে যে আপনি কেন ক্যাবিনেট মিটিং এ করলেন না, ক্যাবিনেট রেজলিউশন কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি কেন মানে পদত্যাগ না করিয়ে তাকে নিয়োগ করলেন। তৃতীয় হলো যদি আপনাকে যদি কন্টিনিউ করতে হতো, তাহলে যিনি রিজাইন করেছিলেন তাকে অন্তত আপনি কাজ চালানোর জন্য আপনি অনুরোধ করতে পারতেন। আপনি ইগো ফ্যাক্টরে তাকে কাজ চালানোর জন্য কন্টিনিউ করালেন না। সাধারণত প্রাইম মিনিস্টার, গভর্নর যে কেউ রিজাইন করলে তার হায়ার অথরিটি বলেন যে যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হচ্ছে আপনি দয়া করে কাজটা চালিয়ে যান। সেটাও আপনি করলেন না। সব মিলে একটা অস্থিরতা তৈরি আপনি করলেন। ফলে এই অস্থিরতা তৈরির জন্য কিন্তু দায়টা কিন্তু রাজ্য সরকারকে নিতেই হবে এবং রাজ্য সরকারের প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীকে সরাসরি এই দায়টা নিতে হবে। কারণ আজকে যে জটিল রাজনৈতিক মানে যে জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাটা তো সরকারের তৈরি, সরকার তৈরি করেছে। এক চাপ তৈরি করে একজনকে অপসারণ করালেন, তারপরে যাকে নিয়োগ করলেন সে নিয়োগ প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে আপনি ভুল করেছেন। এবং ফাইনালি এখন মানে আলাপন বন্দ্যোপাধ্যায় যদি নিজে ব্যক্তিগতভাবে যদি সিদ্ধান্ত নিয়ে যদি হোল্ড না করেন এবং 23 তারিখে তার পদ নিয়ে যদি চ্যালেঞ্জ হয়, শেষ পর্যন্ত এন্টার প্রক্রিয়া যদি বানচাল হয়, তাহলে যারা প্রার্থী বা সাফারার ভিকটিমের সংখ্যা অনেক বেড়ে যাবে। আমি দ্রুত একবার দেখব যে বিচারপতি দত্ত আজকে যে পর্যবেক্ষণগুলো দিয়েছেন এই আগের কমিশনারের পদত্যাগ এবং সেই সংক্রান্ত জটিলতা নিয়ে ঠিক কি বলেছেন। বিতর্কের মুখে রাজ্য সরকারের সিদ্ধান্ত। এখনো সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য নির্বাচন কমিশনারের মতো সাংবিধানিক পদে অস্থায়ীভাবে বসিয়ে বিরোধীদের তোপের মুখে তৃণমূল সরকার। কিন্তু এই বিতর্কের মধ্যেই পুরনো একটি বিতর্ক কিন্তু এখনো টাটকা, তা হলো সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের ইস্তফার কারণ। সোমবার কি এমন হয়েছিল যে হঠাৎই রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল তাকে? শুক্রবার ঘুরপথে সেই ইস্তফা রহস্যের প্রসঙ্গই উঠল হাইকোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, কেন আগের রাজ্য নির্বাচন কমিশনার ইস্তফা দিলেন? এমন তো নয় যে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল, তিনি গণনা স্থগিত ঘোষণা করার পর পদত্যাগ করেন। কেন আমি এই বিষয়টিকে মাথায় রাখবো না? সুশান্ত রঞ্জন উপাধ্যায় 3টি পুরসভার ভোট গণনা স্থগিত রাখার পরই কমিশনের বাইরে বিক্ষোভে বসে তৃণমূল। সোমবার শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা পৌঁছে যান সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের অফিসে। টানা 4 ঘন্টা ধরে তারা নাকি তাকে বোঝান, স্মারকলিপি জমা দেন। রীতিমতো ঘাঁটি গেড়ে সেখানে বসে থাকেন শাসক দলের তাবর নেতারা। একসময় সুশান্ত রঞ্জন বলেই বসেন যে কোনো রাজনৈতিক দলেরই উচিত নয় কমিশনের ওপর চাপ তৈরি করা। কোনো রাজনৈতিক দলের হওয়া উচিত যে কোনো সাংবিধানিক বডি তাকে মানে অবস্থান বা কিছু করে এমনভাবে করার চেষ্টা, যে কোনো রাজনীতি যে তারা কোনো একটা সিদ্ধান্তের দিকে এগোতে বাধ্য, এটা হওয়া উচিত। বাইরে তখন কমিশনের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুর পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। যদি দেখা যায় যে
এখনো পর্যন্ত কোন রকম মন্তব্য, কোন রকম বিজ্ঞপ্তি প্রকাশ করছেন না নির্বাচন কমিশন, তাহলে মিছিলের মুখও কিন্তু কালকে এই নির্বাচন কমিশনের দপ্তর। সোমবার সন্ধ্যায় যে সুশান্ত রঞ্জনের অবস্থান ছিল দৃঢ়, সেই তিনি রাতে কার্যত অবস্থান বদলে জানান সম্পূর্ণ নয়, কয়েকটি মাত্র বুথে পুনর্নির্বাচন হবে। এরপরও তৃণমূলের গলায় শোনা যায় সেই চড়া সুর। উনি আমাদের বলেছেন যে আমি মাঝের 2-1টা দিন নিচ্ছে এই কারণে যে যদি কোথাও পুনর্গণনার প্রয়োজন হয় তাহলে সেই সিদ্ধান্ত আমি নেব, আমরা তাহলেও নজর রাখবো। তারপর থেকেই নানা মহলের দাবি, সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের ওপর সেদিন ব্যাপক চাপ তৈরি করেছিলেন শাসক দলের নেতারা, যার জেরেই তাকে পদ ছাড়তে হয়। তৃণমূল এই দাবি অস্বীকার করলেও শুক্রবার এবেলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সোমবার তৃণমূল নেতৃত্বের 4 ঘন্টার বোঝানোর পর এমনিতেই বিধ্বস্ত ছিলেন সুশান্ত রঞ্জন। তারপর রাতে তাকে ফোন করে মনে করিয়ে দেওয়া হয় শাসকের শিবিরের প্রত্যাশা পূরণ করতে তিনি বাধ্য, কারণ তার বেতন সহ সব খরচ সরকারই বহন করে। তারপর পদত্যাগের সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি সুশান্ত রঞ্জন। তাই আলাপনকে বসানো নিয়ে বিতর্ক যেমন চলছে, তেমনি সুশান্ত রঞ্জনের প্রস্থান বিতর্কও কিন্তু এখনো চাপা পড়েনি। এবিপি আনন্দ। মইদুল, আমি একেবারে সাধারণ মানুষের প্রশ্নে আসবো যে তাহলে যদি বিশ্বনাথবাবু যেটা বলছেন সেটা হচ্ছে একটা বার্তা আছে যে এই মুহূর্তে তুমি যেহেতু তোমার নিয়োগটাই প্রশ্নের নিচে, আতশ কাঁচের নিচে, তুমি তোমার সিদ্ধান্তগুলো নিও না, সেক্ষেত্রে এক হতে পারে যে অবধারিতভাবে রাজনৈতিকভাবে রাজ্য শাসক দল প্রশ্ন তুলবে যে পুরোটা অচল অবস্থা তৈরি হয়েছে, উন্নয়নের কাজ আটকে গেছে, রাজনীতির প্রশ্ন যেটা। 2 হচ্ছে যে এতজন প্রার্থী, তাদের জয় পরাজয় নির্ধারিত হলো না, আবার নির্ধারিত হয়ে তারা বোর্ড গঠন করলে যদি নিয়োগই অবৈধ হয় তাহলে তো গোটা বিষয়গুলোই অবৈধ হয়ে যাবে। মানে আমি বলছি যে সলিউশনটা কি দাঁড়ালো? সলিউশনটা তো আর কিছু দাঁড়ালো না। মানে সাধারণ মানুষের তো যা অবস্থা সে তো দেখতেই পাচ্ছে, তারা ভোট দিল, ভোটের রেজাল্টটাই তারা জানতে পারবে না। ভোট দিল আজকে তো ভোট হয়নি না, মানে কোন রকম একটা কিছু হলো, শাসক দল হয়তো বলবে 17% 18% যা ভোট পড়েছে। দেখুন, যেটা সমস্যা, যেটা যে এটিআই বুথে সবথেকে বেশি সাংবাদিক মার খেয়েছে, এবার আমাদের অরিত্রিক পার্থ সব এটিআই বুথে, অন্য চ্যানেলেরও, অন্য আনন্দবাজার এটিআই বুথে সবথেকে বেশি মানুষ কিরকম ভাবে প্রতিবাদ করেছে। আজকে সেখানে ভোট 30.6, এই ধরো এটিআই বুথে ভোট করেছে 8.88%, সমান 856 জন ভোটারের মধ্যে মাত্র 76 জন ভোট দিয়েছে। 9% মানুষ ভোট দেয়। টোটাল পার্সেন্টেজটা কি কম? 30.6। খারাপ সময়ও জম্মু কাশ্মীর 11% ভোট পড়ে। আপনি ভাবুন, মানে টোটাল রিজেকশন, মানে এটিআই বুথকে ঘিরে যে মানুষ তারা কিভাবে প্রতিবাদ করছে। সল্টলেকে তো তুমি বললে 30% ভোট পড়েছে, এটিআই বুথে 9% ভোটও পড়েনি, মানে মানুষ এইভাবে প্রতিবাদ করেছে। না দেখুন, একটা জিনিস আমার যেটা মনে পড়ছে, জম্মু কাশ্মীরের কথাও বললেন, 86 সালে বাংলাদেশে এরশাদ একটা ইলেকশন করেছিল। সেই ইলেকশনটা হিস্টোরিক্যালি মানে বলা হয় ইলেকশন দ্য গ্রেট ফ্রড, ইলেকশন ফ্রড অফ এরশাদ। এরশাদ কিন্তু একনায়কতন্ত্র ছিল, মানুষ সেই অপোজিশন কমপ্লিটলি ভোট বয়কট করেছিল। পরবর্তীকালে অ্যান্টি এরশাদ বিরোধী আন্দোলন হয়, গণতান্ত্রিক মানুষ সেখানে ঢাকার রাস্তায় নামে এবং কিন্তু সেই সরকার পরিবর্তন হয়। তো এরকম আমাদেরও কিন্তু এখন একটা ভাবতে হবে নাগরিক সমাজকেও এবং এখানকার সাধারণ মানুষের ভোটারদেরকেও, যে এই যে এক ধরনের একনায়কতন্ত্র চলছে, এটা অ্যাকচুয়ালি তো কোনো গণতন্ত্রের আজকে অবস্থা নেই, কারণ এটা এক ধরনের একটা সংখ্যাতন্ত্র একটা জায়গায় চলে যাচ্ছে, যে আমি ভোটে জিতে এসেছি কোনো রকমে, একবার একটা ভোটে জিতে এসেছি, 2011 সালের একটা ভোটে জিতেছি, মানে আর কোনো আইন কানুন আমি মানবো না। এখন এইরকম জিনিসটা তো আপনার চলতে পারে না। দ্বিতীয় যেটা আমি কথাটা বলতে চাই, যে এই যে এখানে পূর্বতন যিনি সুশান্ত রঞ্জন উপাধ্যায়, যিনি পূর্বতন যিনি নির্বাচন কমিশনার, হি ইজ অলসো নট আ ভেরি হোলি পারসন। মানে আপনি এপ্রিল মাসে উনি যে কাজকর্মগুলো করছিলেন ফ্লিপ ফ্লপ, এগুলোকে আজকে উনি দায়িত্ব তিনিও খুব একটা মানে কাজের কথা, তিনি কাজের কাজ তিনিও করেন। একেবারে আমি দ্রুত সরাসরি চলে যাব কলকাতা হাইকোর্টে। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত, তার সঙ্গে উপস্থিত রয়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ। বলো রাজশ্রী, এই মুহূর্তে ঠিক কি বললেন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত? দেখো, দীর্ঘ 7.5 ঘন্টার এই শুনানি শেষ হয়েছে এবং আমার সঙ্গে আইনজীবী অরুণাভ ঘোষ রয়েছেন। অরুণাভ, আপনার কাছেই প্রশ্ন করব যে এই যে সার্বিকভাবে আজকের এই শুনানি এবং তার নির্যাস হিসাবে বিচারপতি কি বললেন? ঠিক ও পর্বতে কি বলে মুশিক প্রসব না কি বলে, ওরম হলো। 2 দিন ধরে হিয়ারিং হলো, কনস্ট্যান্ট আমাদের যে প্রশ্নগুলো কেউ উত্তরই দিতে পারেনি, শুধু বলছি ইলেকশন প্রসেস স্টার্ট হলে শেষ করতে হবে।
তো জজ সাহেব নিজেই বলেছেন যদি কোনো ব্যবসায়ী ইলেকশন প্রসেস স্টার্ট করে, গভর্নমেন্ট সেই ব্যবসায়ীর ইলেকশনটা ধরবে, তো সেটা কি ইলেকশন হলো ইন দি আই অফ ল? এটা প্রশ্ন করেন বেঞ্চ থেকে। কারণ সুপ্রিম কোর্ট যে কটা রায় দিয়েছে এখন অবধি এই প্রশ্নটা ওঠেনি যে টোটাল ইলিগাল। কাল যদি বলে আর্মি চিফ ইলেকশন হোল্ড করবে ইনস্টেড অফ দি কমিশনার, সুপ্রিম কোর্ট এরকম কোন পরিস্থিতিকে রায় দিয়েছিল? রায় দেয়নি। বলে জেনারেলি কেউ যদি নমিনেশন ফাইল করে লেটে করলে তাহলে সেই প্রসেসটা আটকাবে না যতক্ষণ না শেষ হচ্ছে ইলেকশন, ইলেকশন পিটিশন হবে। জজ সাহেব নিজেই প্রশ্ন করলেন যে ইলেকশন ট্রাইব্যুনাল, যেটা ট্রাইব্যুনাল হবে, সেই ট্রাইব্যুনাল কি অধিকার আছে যে কমিশনার ঠিক পথে নিয়োগ হয়েছে কি হয়নি বলো? অ্যাডভোকেট জেনারেল বলছে না, সে অধিকার নেই। তাহলে আমরা কোথায় যাবো? আলটিমেটলি তো সেই হাইকোর্টেই আসতে হবে। তোরা বলছিল যে তুমি রিট নিতে পারো না, তা হাইকোর্ট বললেন যে আমি যদি ফাইনাল অর্ডার পাস করতে পারি ইন্টিরিম অর্ডার আমার পাস করতে পারবো না। যদি আমার অধিকারই নেওয়া থাকে মামলার যে কমিশনার ঠিক আছে কি নেই, কমিশনারের নিয়োগটা ঠিক হয়েছে কি নেই, সেটা যদি বিচার করতে হবে তো মাঝপথে পারবে না কেন? যাই হোক, বিচারপতি মনে করেছেন যে শুনানির শেষে রায় দেবেন। একটা জিনিস ভাই হাইকোর্টকে ভবিষ্যতে ফেস করতে হবে, আমি অন রেকর্ড বলছি যে 28 অক্টোবর তো নিয়ে নিচ্ছে ওথ, আর এটা হবে 23 নভেম্বর হিয়ারিংটা আমাদের। এর মধ্যে যে খরচাপাতি হবে সেটা কোথা থেকে ফেরত দেবে? যে মুহূর্তে বলবে যে মামলার নিষ্পত্তির পর আই উইল অ্যাবাইড বাই দি রেজাল্ট অফ দি রিট পিটিশন, অর্থাৎ মামলা যা হবে তারপর যদি আমরা জিতি, গভর্নমেন্ট হারে, তাহলে পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে হবে। মানে এইটার ব্যাখ্যাটা কি তাহলে? যে এই যে কাউন্টিং, পুনর্নির্বাচন, ঠিক আছে, সব ঠিক আছে, সেগুলো কি বাতিল হবে? নিশ্চয়ই আপনারা, হ্যাঁ নিশ্চয়ই বাতিল হবে, সবকিছুই বাতিল হবে। কাউন্টিং বাতিল হওয়া মানে তো ইলেকশনে বাতিল হয়ে যাবে। কিন্তু জজ সাহেবের মত হলো যে ইলেকশন যদি বাতিল না হয় তাহলে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা তো বঞ্চিত হয়ে যাবে। কিন্তু আমরা পাল্টা বলছি যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা এই 28 অক্টোবর থেকে 23 নভেম্বরের মধ্যে যদি 10 কোটি টাকা খরচা করে ফেলে, সেই টাকাটা ফেরত দেওয়ার দায় কি হাইকোর্ট দেবে কোথা থেকে? সেটা আমরা প্রেস করব। আজকে মূলত আইনগতভাবে কোন জায়গাটা হাইকোর্ট আটকে গেল বা ইন্টারিম অর্ডার? না, অসুবিধা হচ্ছে হাইকোর্ট তো কোনো কারণ দেখালেন না। আপনারা তো ছিলেন প্রথম থেকে শেষ অবধি, তো আমাদের পক্ষেই বললেন, ওরা তো উত্তরই কোনো দিতে পারলো না। এখন জজ সাহেব বলেছেন যে পরে দেবেন, যে যুক্তিগুণে এই যুক্তিটা পরে দেওয়া সুপ্রিম কোর্ট, যুক্তিটা একমাত্র সুপ্রিম কোর্টই রায় দেবার সময় বলেন অর্ডার দিচ্ছি, যুক্তিটা পরে দেব, সেটা সুপ্রিম কোর্টের ওপরে কেউ নেই বলে। কিন্তু এই যে আমি আজকে যাচ্ছি বাড়িতে, দুদিন ধরে আর্গুমেন্ট করার পর কেন হলো উইল অ্যাবাইড বাই দি রেজাল্ট অফ দি রুল, আমি তো জানতে পারলাম না। আমি তো ভগ্ন হৃদয়ে গেলাম যে কি কারণে আমার পক্ষে সারাক্ষণ বলে লাস্টে উনি বললেন যে মামলার নিষ্পত্তি হওয়ার পর শুনবো। তাহলে গোড়াতে বললে দুদিন আর্গু করতেন না। এবং আজকে বিচারপতি নিজে দিল্লি যাওয়া ক্যান্সেল করলেন, নিজেও দিল্লি যাওয়া ক্যান্সেল করলেন, এতক্ষণ বসলেন, এই আর কি। তবে একটা ভালো দেখলাম, শঙ্কুদেব এসেছিল সন্ধ্যেবেলা, ভালো লক্ষণ হাইকোর্টের পক্ষে, আর কি বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। সুমন, তুমি শুনলে যে একটা কোথাও কি একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে, এবং আজকে যে কোনো অর্ডার হলো না সেক্ষেত্রে কিন্তু আবেদনকারীদের পক্ষে একটা অস্বস্তি এবং একটা নিরাশাজনক তারা কিন্তু হয়েছেন। এবং সল্টলেকের অমিতাভ মজুমদার, তিনি এই মামলা করেছিলেন, তিনিও আজকে আদালত কক্ষে সর্বক্ষণ ছিলেন দুপুর থেকে এখন পর্যন্ত। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজস্বী। আবার আসবো তোমার কাছে, তুমি পরিস্থিতির ওপর নজর রাখো। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়োগ, খানিকক্ষণ আগে অরুণাভ ঘোষ যেরকম বলছিলেন যে বারবার বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণে কিন্তু সেই নিয়োগ নিয়ে যে প্রশ্ন, সেগুলো একটার পর একটা শুনানির নানা সময় উঠে এসেছে পর্যবেক্ষণেও। দেখুন, যাকে কদিন বাদে ফের সরকারের কাছে ফিরে যেতে হবে, সেই তিনি সরকারের মনোপুত নয় এমন সিদ্ধান্ত নেবেন কি করে? আলাপন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সরকার অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসানোর পর এই প্রশ্নটাই বারবার উঠছে নানা মহলে। শুক্রবার যা উঠল হাইকোর্টেও। মামলার শুনানি চলাকালীন বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, অস্থায়ী কমিশনারের সুতো বাঁধা থাকে সরকারের কাছে, তিনি কি আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারবেন? বিরোধীদের বক্তব্য, তারা এই প্রশ্নটাই বারবার তুলছেন, কারণ আলাপন বন্দ্যোপাধ্যায় সরকারি আমলা, তার বেতন দেয় রাজ্য সরকার, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টও তৈরি করেন মুখ্যমন্ত্রী কিংবা মুখ্য সচিবই। অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব সেরে এই সরকারের কাছেই তাকে ফিরতে হবে, তাই অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার পদে থাকাকালীন তিনি এই সরকারের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাবেন কি করে? শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত এও জানতে চান, কেন স্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়নি?
স্থায়ী কমিশনার নিয়োগ করতে পারতেন। পর্যবেক্ষকদের বক্তব্য, অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার সরকারের উপর নির্ভরশীল হলেও স্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার নন, কারণ এখনো পর্যন্ত যে কজন রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন তারা প্রত্যেকেই সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত ছিলেন, তাই তাদের সরকারের কাছ থেকে পাওয়ার কিংবা তুষ্ট করার কোনো কারণ ছিল না। হাইকোর্টের বিচারপতিদের সমতুল এই পদে আসীন ব্যক্তিদের কোনো অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টও তৈরি হয় না, তাই মীরা পাণ্ডেদের রাজ্য সরকারের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। এ প্রসঙ্গে অনেকে জাতীয় নির্বাচন কমিশনের আইনের উল্লেখ করছেন। 1991 সালের এই আইনে বলা হয়েছে, কোনো সরকারি অফিসার যে মুহূর্তে মুখ্য নির্বাচন কমিশনার কিংবা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন সেই মুহূর্তে ধরে নেওয়া হয় তিনি সরকারি চাকরি থেকে অবসর নিলেন। বিশেষজ্ঞদের বক্তব্য, এই কারণে তাদেরও সরকারের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এমনটা করা হয়েছে যাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ না করতে পারে। কিন্তু অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার পদে একজন সরকারি চাকুরুকে বসানোয় সেই নিরপেক্ষতা ধাক্কা খায় বলে দাবি আইনজ্ঞদের একাংশের। এবিপি আনন্দ। দেবনাথবাবু, এটা তো মানবেন যে এই যে বোর্ড তৈরি হলো, যেহেতু মামলাটা আদালতে রয়ে গেল পরবর্তী শুনানির জন্য এবং রায়দানের জন্য, কোথাও একটা অনিশ্চয়তার প্রশ্নটাও কিন্তু ঝুলে রইল। না, আমি আমাকে দুটো তিনটে কথা বলছি, অনিষ্ট তো না। আমি হাসিম আব্দুল হালিমের একটা কথা শুনলাম, উনি নিজে বললেন একজন কর্মরত সরকারি অফিসার চিফ ইলেকশন কমিশনার হতে পারেন না। তাহলে 1994 3-2-তে আপনারা কেন ওই আইনটা করেছিলেন? আপনি তো তখন মনে হয় স্পিকার ছিলেন। রাজ্য নির্বাচন কমিশনের মৃত্যু পদত্যাগ অবসান হতে হলে রাজ্য সরকার একজন অফিসারকে রাজ্যপাল পদে নিয়োগ করতে পারে। তাহলে আপনি তো উনি তো বললেন, তো উনি নিজেই সেই স্পিকার ছিলেন, না করলেন কেন? করলেন কেন? তাহলে উনি আজকে সততার দোহাই দিচ্ছেন। 1, 2 আর একটা জিনিস মনে রাখবেন, তোমার সময় আমি বলিনি মইদুল, তোমার সময় বলিনি, তুমি কেন উত্তর দিচ্ছ? নাম্বার 2, সময় পাবো না। 2 নম্বর, ইলেকশনের আপনি চিন্তা করবেন না, ইলেকশনের ডেট নিয়ে কিন্তু নির্বাচন একেবারে সুপ্রিম কোর্ট এখনো কোনো রায় দেয়নি। ইলেকশনে ডেট কে করতে পারবে, ইলেকশন কমিশন করবে না গভর্নমেন্ট, সেটা নিয়ে কিন্তু ফাইনাল ভার্ডিক্ট এখনো পর্যন্ত সিপিএম সরকার সেটা চালুও করেছে, নিজেও ব্যবহার করেছে। এটা খারাপ লিখেছে না, এটা ব্যবহার করেনি, এটা ব্যবহার করেনি, কিন্তু এটা তৈরি করেছে সিপিএম। কিন্তু আগের ভার্ডিক্টটা কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই রায় দেয়নি। কে ইলেকশনের ডেটটা অ্যানাউন্স করবে? সিপিএম এই ডিসিশনটা উনি নিতে পারবেন কি না, এটা একটা প্রশ্ন চিহ্ন আছে। না, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সেই মামলাটা সুপ্রিম কোর্টের পার্সু হয়নি, কিন্তু এখন পর্যন্ত হয়নি। মীরা পাণ্ডে অবসর নিয়ে নিলেন, অবভিয়াসলি সিদ্ধান্ত হয়েছে পার্সু করলেন না। একটা ইলিগাল জিনিস তারা কিন্তু নিজেই পার্সু করে গেছে, সেটাই তো তৈরি করে এখন বলছে আপনারা ইলিগালটা ফলো করছেন। এইটা এই ধরনের হয় না, নিশ্চয়ই করেছে তোমরা, এখানে ব্যবহার করছে, কেন হবে না? তুমি এত আইনের কথা, নীতির কথা, প্রশ্নটা হচ্ছে নিশ্চয়ই এটাকে পিউরিফাই করার দরকার। এই সমস্যা আছে, এতে লুপহোলস আছে, উল্টো হয়ে যাচ্ছে। আমি বলছি যে উল্টো হয়ে যাচ্ছে। আপনি বলছেন, আপনি ঠিক বলেছেন যে এটা তো বাম আমলেই হয়েছে। আপনি বলছেন যেটাকে পিউরিফাই করা দরকার, আমি পিউরিফাই না করে ব্যবহার করছি, মানে আজকে যদি ধরুন এই অবস্থা কেউ বলে যে আমার প্রশ্নটা 2006 সুপ্রিম কোর্ট যখন রায় দিল, সুপ্রিম কোর্টের রায় হলো সুপ্রিম কোর্টের ল অফ দ্য ল্যান্ড, এবং তার আইনটা আমি মানবো না। দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার বলল যে নির্বাচন কমিশনকে নিয়োগ করতে হবে। আমি বলছি দেবনাথ বাবুর বাম পার্টি আমি মানলাম, কিন্তু সেখানে তো আমার প্রশ্ন থাকবে যে তাহলে কেউ যদি বলে যে অনিল বিশ্বাস বা প্রমোদ দাশগুপ্তর লিগাসি মমতা বন্দ্যোপাধ্যায় বহন করছে, সেটাও মানতে হবে। তারা যে কথা বললো ও হয় না, আপনি তো নির্বাচন অবস্থা পারে না, উনি কেন আইন করলেন? তো উনি তো হুপেক করেছেন। আইনের পরে তো সুপ্রিম কোর্ট অবজারভেশন আছে। ওই বিশাল সিং কভার মামলায় সুপ্রিম কোর্ট কি বলেছে পড়ে শোনাবো। The State Election Commission are to function independent of the আরেকটা কথা বলেনি। এবারে কত হয়েছিল? 70% ভোট হয়েছিল, আজকে 31%, তাহলে কি 43% ভোট? এটা তো তৃণমূলের ভোট দিয়েছে, অসুবিধা কিছু হয়নি তো।
অপোজিশন বয়কট করবে কিসের গণতন্ত্র হয়েছিল এখন যদি 31 ছাড়া কি কোনো গণতন্ত্র হয় 31 মানে 31 হয়ে থাকে তাহলে কত দাঁড়ালো 42% না অপোজিশন ছাড়া কি কোনো গণতন্ত্র হয় নাকি আপনি কি হলে এই মানে একটা ডেফিনিশন দিচ্ছেন না ভোটের সংখ্যা একটা কথা বলো অপোজিশন 70% যদি ভোট হয় 31% তার মানে নাকি তৃণমূলের লোকগুলো জিততো তাহলে তৃণমূল তো যে দরকার জন্য ঘটনা ঘটেছে স্যার বলুন তার দায়িত্ব শাসক দলকে নিতে হবে। সে তো আপনার বলতে পারেন নিশ্চয়ই সেটা আপনার বলতেই পারে আমি বলছি দীপঙ্কর দত্ত আজকে রায় দেয়নি ঠিকই, এটা ঠিকই দীপঙ্কর রায় দেয়নি, 23শে নভেম্বর উনি রায় দেবেন, কিন্তু একটা জিনিস দেখা সল্টলেকের মানুষ কিন্তু রায় দিয়েছে, এটাকে খাটো করে দেখা উচিত। একদমই তাই। প্রথম কথা হচ্ছে যে সল্টলেকে 70% ভোট পড়েছিল, আমি দর্শকদের একটু ক্লারিফাই করে দিই, সেটা হচ্ছে 23শে নভেম্বর পরবর্তী শুনানির তারিখ। আচ্ছা শুনানির তারিখ, সেটা হচ্ছে যে সল্টলেকে 70% ভোট পড়েছিল 3 তারিখে 6 দিনের মাথায় সেখানে ভোটটা নেমে গেল 30%-এ। 30.6 মানে 31। ঠিক আমি তো বলিনি, দয়া করে আপনার সময় বলি। হ্যাঁ, 2 রিপোর্টারদের সব থেকে বেশি যে বুথে মার খেয়েছিল এটিআই, মানুষ কিন্তু রায় দিয়েছে 8.88%, 9% ভোট মানুষ কিন্তু ভোট দেয়নি। সাধারণত 15% কম যদি কোথাও ভোট পড়ে ইলেকশন কমিশন সেটা খতিয়ে দেখে কেন একটা জায়গায় এত কম ভোট পড়লো, যদি নর্মাল সিচুয়েশন। আমি জম্মু কাশ্মীর না, যে 10%-এর কম ভোট পড়লো তার মানে মানুষ কিন্তু রায় দিয়েছে, তারা ভোটটা বয়কট করছে, পলিটিক্যাল পার্টি না, মানুষ বয়কট করেছে, মানুষ কিন্তু রায় দিয়েছে, দীপঙ্কর দত্ত দিতে পারেনি। 1, 2 আমি বলছি রাজ্য সরকার তো এত কিছু করতে গেলে কেন, রাজ্য সরকার তো যে কোনো একজন রিটায়ার্ড আইএস অফিসারকে তো এই পদে বসাতে পারতো, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের তো অসংখ্য অফিসার ছিলেন, রাজ্য সরকার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের অসংখ্য অফিসার থাকা সত্ত্বেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরকারি চাকরিতে রেখে এইখানে রেখেছেন, তার কারণ একটাই, যাতে যেটা বলেছেন বিচারপতি দত্ত যে সুতোটা তাদের হাতে থাকে, আর কোন কারণ আমি শুধু একটা জিনিস যেটা আমি বলছি যে তুমি বলে দেখো, ধরো উনি তো সরকারি কর্মচারী, তারপরে সরকারের চাকরিটা রয়েছে, ওনার কোনো সিদ্ধান্ত, আলাপন বন্দ্যোপাধ্যায়ের কোনো সিদ্ধান্ত পছন্দ হলো না নবান্নকে সরাবে, সরিয়ে আরেকজন অস্থায়ী দেবে, সেই আমি বলছি সেই অস্থায়ীটাও পছন্দ হলো না, তাকে সরিয়ে আরেকজনকে দেবে, তাহলে তো নবান্নই কার্যত ইলেকশন কমিশন সরজন্য নাই ইলেকশন সমরাদিত্য পাল, বাচ্চু পাল তিনি ঠিক কি বলেছেন, এটা কন্টিনিউয়াস বোঝান ঠিক ক্লিয়ার না। The judge has dictated an order. He has said he will give his reasons later. The order is that anything which is done between today and the final hearing is fixed on 23rd of November. We will abide by the result of that final hearing. Therefore, if in the final hearing the judge accepts our argument that this was not an election at all, and the State Election Commission, this acting State Election Commission, he is not empowered to conduct this election any further, then whatever is done in the meantime will be undone if the writ petition succeeds, which means the whole election will have to be held again, and if any money is spent by these persons who will go to the municipality, those who are elected, that money has to be returned. This is the consequence of this. So for the voters, it's a win-win situation or a win-lose situation? For the voters, they will have to wait till 23rd. If the voters win, I mean if the petitioner wins here, is successful here, then it's a win situation for the voters. Sir, what was your main point? আপনি বলেছেন ব্যালট নয় বুলেট দিয়ে হচ্ছে। I have said that what is going on is not election. It's a question of non-interfering with the election process does not arise because there is no election at all. To beat up the voters and the election commission does not take any action,
by directing police to give protection to the voters, that is not an election. That is a farce. That is what I have said. Thank you, sir. Thank you, sir. আসুন আমরা দেখে নিই অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বিচারপতির আজকের মতো শুনানি মুলতবি করার পর তিনি কি বলেছেন। অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, রিট পিটিশনের যা বক্তব্য সেটা দ্যাট উইল বি হার্ড আফটার দ্য ভেকেশন, এবং যা রেজাল্ট হবে সেটা হচ্ছে অ্যাবাইড বাই যা ইলেকশন কমিশনের পক্ষ থেকে স্টেপ নেওয়া হবে সেগুলো সব অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন। এই হচ্ছে অর্ডার, আর ইন্টারিম অর্ডার কিছু হয়নি। They can continue with their process, but whatever they do will abide by the result of the main writ petition, which will be heard on the 23rd of November. That means there is no bar on counting. No. There is no interim order whatsoever. Thank you, sir. They can continue the process. যদি এখানেই তো প্রশ্ন যে প্রসেসটার সঙ্গে শুধু যে প্রার্থীরা নয়, প্রার্থীরা যারা বোর্ড তৈরি করবে, সাধারণ মানুষ, তাদের উন্নয়নের কাজ এবং অর্থ খরচা হবে, যে প্রশ্নটা বোর্ড হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে, টাকা খরচা করবে। ধরা যাক বাই চান্স এই নিয়োগটা অবৈধ ঘোষণা হলো, তারপর অন্তত যা অবজারভেশন তাতে কিন্তু এই টেম্পোরারি ইলেকশন স্টেট ইলেকশন কমিশনার ভারতবর্ষের কোথাও নেই। এই ধরনের টেম্পোরারি স্টেট ইলেকশন কমিশনার, এটা কিন্তু দিল্লির যে আইন, মানে সেন্ট্রাল যে আইন, কেন্দ্রীয় যে আইন, ন্যাশনাল ইলেকশন কমিশনের যে আইন, সেই আইনের একেবারে বিরোধী। ফলে ব্যাপক সম্ভাবনা রয়েছে এটা বাতিল হওয়ার, এবং যদি বাতিল হয় উনি যা বলছেন তাতে কিন্তু এই আগের সমস্ত প্রসেস স্যারেরাও এখানে যে সব বাতিল হয়ে যাবে। তারপরে বলছে ওটার সঙ্গে কিন্তু অ্যাবাইডেড বাই দ্য ডিসিশন ভার্ডিক্ট অফ দ্য হোল কেস, ফলে তারা কিন্তু পুরোটা বাতিল হয়ে যাবে। আমি শুধু একটা কথা শুধু বলবো, একটা ছোট কথা, সুশান্ত রঞ্জন উপাধ্যায় তিনি সরকারি কর্মচারী ছিলেন না, তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক ছিল না, তিনি রিটায়ার্ড ছিলেন, অবসরপ্রাপ্ত ছিলেন। তাকে বলতে হয়েছে যে রাজনৈতিক চাপ তার উপর সৃষ্টি করা হয়েছিল, তাই তিনি বাধ্য হয়েছেন রিজাইন করতে। রাজনৈতিক চাপ রাজনৈতিক চাপ, এটা তো সরকার বলল আগের দিন, না আগের দিন কারা করেছে, সাসপেন্ড করলো কাদের জন্য? আমি দুটোকে মিলান, আমি রাজনৈতিক একটা না, আমি মিলিয়ে দিচ্ছি, মিলান আপনি বললেন তো মিলানো যায় না। আমি বলছি দুই, তাহলে তিনি রাজনৈতিক চাপের কাছে পদত্যাগ করেছেন। আলাপুর বন্দ্যোপাধ্যায় হচ্ছে সরকারি কর্মচারী, পুরো দস্তুর 100 মানে সরকারি কর্মচারী নয়, তিনি রাজনৈতিক চাপে পদত্যাগ করে চলে গেলেন। সরকারি কর্মচারীর উপর রাজনৈতিক চাপ কতটা থাকবে বোঝাই তো। সে তো বিয়ে রয়েছে কনস্টিটিউশনে, মানে এরা যেটা করেছে সেটাই। আপনি আপনার বক্তব্য সেটা স্যারেরা সবাই বললেন, প্রশ্ন হচ্ছে কেন করলো, আর ওরাও তো দুটো ব্যবহার করে গেছে, একটা ব্যবহার করেছে আর এটা ব্যবহার করেছে কেন? ইলেকশন কমিশনের ডেট নিয়ে কে করবে, গভর্নমেন্ট করবে ইলেকশন, সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু মীমাংসা হয়নি, সুপ্রিম কোর্টে যায়নি, ওটা কিন্তু ব্যবহার ওরা করেছে। না যায়, কারণ যে মীরা পান্ডে কিন্তু অবসর নিলেন এবং সুশান্ত রঞ্জন মিশ্র চালালেন না, মীরা পান্ডে এই পরবর্তীতে দিয়েছিল, এই জায়গাটাই সেটা মীরা পান্ডে করেননি, এই সমরাদিত্য পাল সেটাকে পাস করেননি, উনি অবসর নিলেন, সুশান্ত বাবু মামলাটা চালালেন। সুপ্রিম কোর্ট কি করলো, 1 মিনিট, 5টা ডেট ঘোষণা করে দিল যে 5টা ডেটে ইলেকশন হবে, 5টা পর্বে নির্বাচন হবে, আর সেন্ট্রাল ফোর্স করবে কত থাকবে সেটাও বলে দিল। কিন্তু তারপর রাজ্য সরকারের যে পার্সু করা, যে আলটিমেটলি ঘোষণার দায়িত্ব কালকে বাম সরকারের আমলে কিন্তু এই লড়াইটা হয়নি, বাম সরকারের আমলে কিন্তু এই লড়াইটা হয়নি। আমি দ্রুত একবার, আজকে বিধাননগরে পুনর্নির্বাচন হলো, কিন্তু সেই পুনর্নির্বাচনে সাধারণ মানুষের যে পার্টিসিপেশন, অংশগ্রহণ, তা কিন্তু নামমাত্র ছিল। গোটা দিনের পর দেখা গেল এই রাজ্যে সাধারণভাবে ভোটদানের যে পার্সেন্টেজ বা শতাংশের হিসেব পাওয়া যায় তার থেকে অনেক অনেক কম, মাত্র 30.6%। দেখুন, শনিবার ভোটের দিন বেরিয়েছিলেন কিন্তু ভোট দিতে পারেননি, তাই শুক্রবার পুনর্নির্বাচনের দিন একরাশ বিরক্তি নিয়ে আর বাড়ি থেকেই বেরোলেন না সল্টলেকের বহু ভোটার। যেমন ব্যবসায়ী সুকুমার মোহতা,
92 সাল থেকে সল্টলেকে আছেন। তার দাবি, আগের দিন তিনি যখন ভোট দিতে যান তখনই বুথের কাছে বোমাবাজির শব্দ পান। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে রীতিমতো প্রাণের ভয় নিয়ে ফিরতে হয়েছে। তাই পুনর্নির্বাচনের দিন আর বুথের দিকে পাই বাড়াননি। इस बार मैंने वोट देने गया था तो वहाँ झमेला देख के मैं वापस आ गया। मैं, मेरा वाइफ और मेरे बच्चे सब साथ में गए थे। झमेला होने के कारण हम लोग वापस आ गए और अभी री इलेक्शन हो रहा है, हम लोग वोट देने नहीं जाएंगे क्योंकि ये झमेला के कारण हम लोग नहीं जाएंगे, क्या करेंगे। 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ ননীগোপাল সাহাও শনিবার ভোট দিতে গিয়ে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন। এই ঘটনার পুনরাবৃত্তি চাননি বলে শুক্রবার আর বুথেই যাননি। আচ্ছা, আজকে ভোট দিতে গেলেন না? আমি যাব না, আমার প্রয়োজন মনে করি না। কেন প্রয়োজন মনে করেন? কি হবে ভোট দিয়ে? দেশে ভোট দেওয়ার অধিকার আছে, কেড়ে নেয় ভোট, এই গুন্ডামি করবে, এই করবে, যেতে দেবে না ভোট কেন। অনেকে বলছেন এই ছবিগুলি প্রতীকী মাত্র। শুক্রবারের পুনর্নির্বাচন নিয়ে সল্টলেকের অধিকাংশ ভোটারের মনোভাব ছিল এই রকমই। শনিবার বহিরাগতদের তাণ্ডবে যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন সেই ক্ষুব্ধ ভোটারদের একটা বড় অংশ যে এদিনের পুনর্নির্বাচনে অংশ নেননি তার প্রমাণ মিলেছে ভোটের হারেও। বিধাননগরের 9টি বুথে এদিন ভোট পড়েছে মাত্র 30.06%, যা শনিবারের ভোটের হারের অর্ধেকেরও কম। পুরো ভোটের দিন বিধাননগরে ভোট পড়েছিল প্রায় 70%। বিধাননগরের এটিআই বুথ গত শনিবার, যেখানে এবিপি আনন্দ সাংবাদিক অরিত্রিক ভট্টাচার্য এবং চিত্র সাংবাদিক পার্থসারথী চক্রবর্তীকে বেধড়ক মারধর করা হয়েছিল, শুক্রবার সেখানে ভোটে অংশ নিয়েছেন অত্যন্ত কম সংখ্যক ভোটার। এই বুথে মোট ভোটার সংখ্যা 856, কিন্তু ভোট দিয়েছেন মাত্র 76 জন, অর্থাৎ মোট ভোটারের 8.88%। তবে বিধাননগরের মানুষ যে ভোট বিমুখ নন তার প্রমাণ কিন্তু অতীতে মিলেছে। 2011 সালে বিধানসভা ভোটে বিধাননগর কেন্দ্রে ভোট পড়েছিল 74.41%। সেখানে শুক্রবার পুরসভার পুনর্নির্বাচনে ভোট পড়ল মাত্র 30.6%। অনেকে বলছেন এরপর আর কিছু বলার দরকার পড়ে না। এই হিসেবগুলি পাশাপাশি রাখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুধু বিরোধীরা নন, সল্টলেকের মানুষও এই পুনর্নির্বাচনকে কি চোখে দেখেছে। সমিত সেনগুপ্ত ও সুমন ভরাই, এবিপি আনন্দ। এই মুহূর্তে নতুন অতিথিরা আমার সঙ্গে স্টুডিওতে। আমি মান্নানদার কাছে যাব। মান্নানদা, কোথাও সল্টলেকে, যেখানে ধরুন গত দুটো নির্বাচনই শুধু যদি ধরি, 58% প্রায় 2011-তে, 75% 2014-তে, সেখানে বিধাননগরের আজকে গোটা দিনের এই পুনর্নির্বাচনের পার্সেন্টেজ হচ্ছে 30.6, এবং যে এটিআই বুথে অরিত্রিক সহ সাংবাদিকরা মার খেয়েছেন 8%-এর কাছাকাছি। কোথাও কি মানুষও রিজেক্ট করলেন? মানে শুধু তো হাইকোর্ট এবং অন্যান্য রাজনীতির বিষয় নয়, মানুষ কোথাও একটা বুঝিয়ে দিলেন যে এটা তাদের পছন্দ নয় এই রিজেকশনের মাধ্যমে? না, মানুষ যেটা দেখলেন যে গোটা নির্বাচনটাই যেখানে প্রহসনে পরিণত হয়েছে, তো সেখানে আর একটা নির্বাচনে অংশ নিয়ে তো কোনো লাভ নেই। একটা ওয়ার্ডে বুথের নাম নিয়ে তোমার যদি মাথাটাই যদি একটা ব্রেন হয়ে যায়, তো ডাক্তার তোমার আঙুলের চিকিৎসা করার কোনো লাভ হবে না। একটা তো আসল পুরো গণতন্ত্রটা পুরোটাই হত্যা করা হয়েছে। সেখানে নির্বাচনটাকে টোটাল প্রহসনে পরিণত হয়েছে। তো মানুষ একটা ভাবছেন যে একটা বুথে গিয়ে ভোট দিয়ে আর করে কোনো লাভ নেই, সেই জন্য একটা প্রতিবাদ একটা মানুষের। আর একটা কথা হচ্ছে এই নির্বাচনটা কোনো গুরুত্বই নেই। দুটো, এটা একটা গুরুত্বহীন নির্বাচনে মানুষ অংশ নিতে রাজি নাই। তো এটা সব থেকে যে একটা মেজর পার্সেন্ট না, কারণ মোস্ট অফ দি পিপল, তারা যখন একটা মোস্ট অফ দি ভোটার্স তারা যখন একটা নির্বাচনটাকে বয়কট করছে, তখন তো এটা বুঝতে হবে, নির্বাচন কমিশন এবং সরকারকে দুজনকেই বুঝতে হবে যে তাদের যে অ্যাকশনটা ছিল সে অ্যাকশনটা কতটা অগণতান্ত্রিক ছিল। সেটা থেকে তারা মানুষ প্রমাণ করলেন। যদি সেখানে দেখা যেত তৃণমূলের সমর্থকরাও তো ভোট দিতে পারতেন, ঠিকই, তৃণমূলের সমর্থকরাও সেখানে তাকে ভোট দেয়নি। মানে সরকারের এই অ্যাকশনটাকে শুধু যে তৃণমূল বিরোধী লোকেরা নিন্দা করছে তা নয়, যারা তৃণমূলের সমর্থক, কারণ ওখানে তো তৃণমূলের সমর্থক নেই তা তো নয়, 10%-এর মাত্র তৃণমূলের সমর্থক, তাই বিশ্বাস করি না। তো সেখানে তো 15-20% তৃণমূলের সমর্থক আছে, তাহলে তারাও সেখানে ভোটটা দিতে গেল না। তারাও তাদের দলের সিদ্ধান্তটাকে নিন্দা করলো এবং প্রতিবাদ করলো, এই জন্য নির্বাচনটাকে বয়কট করে তারা দেখালো। কিন্তু মানন্দা, এইটা আপনি নিশ্চিন্ত থাকুন যে কালকে বিধাননগরের ফলাফল, প্রার্থীদের বিরোধীরা আপনারাই বলছেন যে এই কোনো নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে, বিপুল ভোটে এরা জিতবে, কিন্তু এই জয়ের কোনো মূল্য নেই। আমি বলছি সাংবাদিক সম্মেলন করে শাসক দলের তরফে আগামীকাল বলা হবে যে বিপুল গণতন্ত্রের জয় হয়েছে। না, এই গণতন্ত্রের জয়টা তারা দেখাতে পারে, কিন্তু এটা একটা গণতান্ত্রিক সরকার যদি থাকে, সে সরকার এগুলো মেনে নিতে পারে না। তোমার মনে আছে
আসামে যখন নির্বাচন হয়েছিল সন্ত্রাসের জন্য মানুষ ভোট দিতে পারেনি, কোথাও 3-4 ভোট পেয়ে একজন এমএলএ হয়ে গেছিলেন, মন্ত্রী হয়ে গেছিলেন। কিন্তু রাজীব গান্ধী এসে সেই সরকারটাকে ভেঙে দিলেন, নিজের দলের সরকারকে, যে না এটা মানুষের রায় প্রতিফলিত হয়নি কেন। তো এটা হচ্ছে একটা সরকারের, গণতান্ত্রিক সরকারের দায়িত্ব যে মানুষের ইচ্ছাটা কি ছিল, মানুষ কি চাইছিল। তাতে আমরা হেরে গেলাম ঠিক, কিন্তু গণতন্ত্র এখানে তো সেটা দেখানোর সুযোগই হলো না। এখানে হচ্ছে কি যে আজকে তুমি দেখাচ্ছ যে তুমি ভোটাধিকার দিতে পারলে না, তোমার এই মানে আমি নির্বাচন কমিশনারকে পাপেট বলতে রাজি নাই, বাট তুমি যাকে দিয়ে তোমার পারপাস সার্ভ করবে ভাবছিলে, সেই লোকটা যখন নির্বাচন কমিশনার হয়ে বসলো, তিনিও যে নির্বাচনটা তোমার নির্দেশে করলেন, করতে গিয়ে দেখা গেল সেখানে তোমার দলের লোকেরা আজকে প্রতিবাদ করলো, তোমার দলের লোকেরা করছে। অর্থাৎ সরকারের আজকে উচিত যে কোনো উপায়ে একটা আইনি পথ খুঁজে এই টোটাল নির্বাচনটাকে বাতিল করা উচিত। আমি জাস্টিস গাঙ্গুলির কাছে তুমি যদি বলেন যেটা বলছো যে বাবা করে করাবেন, এটা একটা স্বৈরাচারী শাসকের একটা আর একটা রঙ, একটা রূপ তারা আর একটা দেখতে পাবো। যখনই তারা বাবা করবার চেষ্টা করবেন তখনই বুঝবে স্বৈরাচারী শাসক তার যে কাজটা করেছে এটাতে আর একটা তার নগ্ন রূপই মানুষ দেখে। হ্যাঁ, কিন্তু আজকে তার রিপিটও হলো, তার কারণ দর্শকদের দেখাবো যে বহিরাগত নিয়ে এত প্রশ্ন, এত অভিযোগ, কিন্তু শেষ পর্যন্ত আজকের এই পুনর্নির্বাচনেও দেখা গেল বেশ কয়েকজন বহিরাগতকে। দেখুন, বিরোধীরা ভোট বয়কট করেছে, ভোটারদের একটা বড় অংশ বুথমুখ হননি, কিন্তু তা সত্ত্বেও বিধাননগরের পুনর্নির্বাচনে বহিরাগতদের দাপট চোখে পড়ল। সামনের সারিতে দেখা গেল সেই তৃণমূল নেতাদের। এই ছবি বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের জনকল্যাণ সমিতি বুথের। শুক্রবার পুনর্নির্বাচন চলাকালীন বুথের বাইরে ক্যাম্প অফিসে বসে থাকতে দেখা যায় দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর কেয়া দাসকে। দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর বিধাননগর পুরসভার ভোটে কি করছিলেন তার কোনো উত্তর অবশ্য মেলেনি। শনিবারের পুরভোটের দিনও কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরকে বুথে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তাদের কেউ কেউ অস্বস্তি ঢাকতে ব্যবসার কাজে আসার সাফাই দিয়েছিলেন, কেউ উত্তর না দিয়ে হাঁটা দিয়েছিলেন। সেদিন বিধাননগরে দেখা গিয়েছিল একাধিক বহিরাগত বিধায়ককেও। বিরোধীদের অভিযোগ, গুটি কয়েক বুথে পুনর্নির্বাচন হলেও সল্টলেকে প্রচুর বাইরের লোক ঢুকিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার রাতেও 6 নম্বর গেট দিয়ে সল্টলেকে ঢোকার মুখে কয়েকজন বহিরাগতকে আটক করে পুলিশ। ভোটার স্লিপ বিলের সময় নির্দল প্রার্থী অনুপম দপ্তর অনুগামীদের ওপর হামলাও চালায় বাইক বাহিনী। 41 নম্বর ওয়ার্ডে অভিযোগ ওঠে বোমাবাজির। পুনর্নির্বাচনের সকালেও বিধাননগরে দেখা গেল বহিরাগতদের উপস্থিতির সেই ছবি। সমীরণ পাল, এবিপি আনন্দ। জাস্টিস গাঙ্গুলি, মোটামুটি এতক্ষণে কলকাতা হাইকোর্টের রায় আমাদের সামনে পরিষ্কার হয়েছে। কালকে ফল গণনা এবং তারপরে ভোট তোলার মানে এই গোটা প্রক্রিয়াটা কি একটা প্রশ্নচিহ্নের মুখে এসে গেল না? কোর্টের এই রায় প্রশ্নচিহ্নের মধ্যে তো এলোই, কারণ ব্যাপারটা মানে হাইকোর্টে বিচারাধীন। শুধু বিচারাধীন বললে ভুল হবে, মামলাটা হাইকোর্টে মূল ভিত্তিটা বলা যায়, মূল ভিত্তিটা মানে যার নির্দেশে সব ব্যাপারটা ঘটছে তার নিয়োগ, শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিয়োগের বৈধতা নিয়ে ব্যাপারটা বিচারাধীন হাইকোর্টে, এক। এবং 2 নম্বর হচ্ছে যে এই শুধু বিচারাধীন বললে ভুল হবে, এইটার উপর যে বিচারপতির কাছে মামলাটা শুনানির জন্য প্রায় 2 দিন ধরে শুনানি হলো, তিনি অনেক প্রশ্ন করেছেন এবং তিনি বৈধতার ব্যাপারে অনেক প্রশ্ন রেখেছেন শাসক দলের কাছে, সরকার পক্ষের কাছে, এবং অ্যাফিডেভিট চেয়েছেন, কাগজপত্র চেয়েছেন এবং বলেছেন যা যা মানে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে সমস্তটাই বিচার সাপেক্ষ, তার বৈধতা। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় তড়িঘড়ি করে, আমার মনে হয় নির্বাচন কমিশনারের রায় ঘোষণা করা, নির্বাচন রায় ঘোষণা করার মধ্যে একটা গণতান্ত্রিক রীতিনীতির একটা ব্যাপার আছে। গণতন্ত্র তো শুধু সংখ্যা, এটা তো একটা ফুটবল ম্যাচ নয়, এটা একটা আইনও নয়, নীতির আইনও নয়, মানে সংখ্যার ব্যাপার নয়। এখানে মূল্যবোধটাই সব থেকে বড় কথা। আপনি বলছেন যে যেখানে সল্টলেকে 78% লোক ভোট দিত, সেখানে কিছু কিছু জায়গায় 8%, 9% লোক ভোট দিয়েছে। আব্দুল মান্নান মশাই যেটা বললেন যে মানুষ মানে ভোটটা দিতে যায়নি, হয়তো তৃণমূলপন্থী সরকারপন্থী সব লোকেরাও যায়নি, কিছু কিছু জায়গায় 30%-এর বেশি ভোট হয়নি, সব মিলিয়ে। এখন এইটা তো খুব গণতন্ত্রের পক্ষে অশুভ ইঙ্গিত। মানুষ ভোটদান থেকে সরে আসছে, মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিতে চাইছে না, যেটা তাদের সাংবিধানিক অধিকার,
মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে সুপ্রিম কোর্ট বলেছে। সেই অধিকার এবং গণতন্ত্রের ভোটাধিকার হচ্ছে সর্বোচ্চ অধিকার, একটা নাগরিকের এটা সর্বোচ্চ সবথেকে মূল্যবান অধিকার। সেই অধিকার তারা প্রয়োগ করছে না, মানে গণতন্ত্রের যেভাবে চলছে আমাদের রাজ্যে তার প্রতি মানুষ বিশ্বাস হারাচ্ছে। এটা কিন্তু শাসক দলের পক্ষে, সরকারের পক্ষে শুধু আদালত ইনজাংশন দিল কি না দিল এটা নিয়ে হই হই করা, চেঁচামেচি করার ব্যাপার নয়। এটার এই মূল্যবোধটার ব্যাপারে ওদের আমার মনে হয় সরকারের, বৃহত্তর জনসমাজের, সুশীল সমাজের অত্যন্ত গভীরভাবে চিন্তা করা উচিত যে আমরা কোন দিকে চলেছি। আমরা বলি ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এই বৃহত্তম গণতান্ত্রিক দেশে কি হচ্ছে? এই পর্যায়ে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন থাকবে আমার শেষে, সেটা হচ্ছে যে ধরা যাক এখন তো ইফ বাট বা সম্ভাবনার কথা বলা ছাড়া কোনো উপায় নেই, যে নিয়োগটা সংবিধান বিরোধী রায়দান হলো, সেক্ষেত্রে তো যাবতীয় সিদ্ধান্তগুলো উল্টে যাবে এবং উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে। সেই টাকা উন্নয়ন যেটা হচ্ছে, উন্নয়ন বলে যে জিনিসটা হচ্ছে, আমি কোনো উন্নয়নকে ছোট করে দেখছি না, যে সে উন্নয়ন হচ্ছে না উন্নয়নের নামে টাকা অন্যান্যভাবে খরচ হচ্ছে। উন্নয়ন মানে তো সবাই, সে যদি উন্নয়ন হয় সমস্ত মানুষই তাতে অংশগ্রহণ করবে, সার্বিক হবে, সার্বিক হবে। আমি একটা সেই উন্নয়নটা হচ্ছে গাঙ্গুলিকে জিজ্ঞেস করবো একটা ব্যাপারে, আমি জাস্টিস গাঙ্গুলিকে জিজ্ঞেস করছি, স্যার যখনই বিচারপতিরা কোনো রায় দেন বা কোনো করেন, তার আগে মন্তব্য অনেক কিছু করেন, সিদ্ধান্ত তারা সমস্ত কিছু খতিয়ে দেখে করেন। বিচারপতি একটা রায় দেওয়ার আগে তার মনে কতগুলো প্রশ্ন জেগেছে, যে ক্যাবিনেট মিটিং হয়েছিল কেন সরানো হলো, কিসের ভিত্তিতে হলো, এবং যে সমস্ত প্রশ্নগুলো মাননীয় বিচারপতি করেছেন দীপঙ্কর দত্ত, না এই প্রশ্নগুলোর কিন্তু সঠিক উত্তর রাজ্য সরকার এখনো দিতে পারেনি। তো আমার মানে সেই জন্য মানে জাস্টিস গাঙ্গুলির কাছে প্রশ্ন, যে একজন বিচারক হিসাবে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কি, যেহেতু এই প্রশ্নের উত্তরগুলো পাননি, সে যেটা রাজ্য সরকার দিতে পারেননি বা দেননি, এড়িয়ে গেছেন, তার জন্য কি রায়দানটা এত মানে চূড়ান্ত রায়দানটা আমার পক্ষে বলা খুব শক্ত। বিচারপতির মনের মধ্যে কি হচ্ছে বলা খুব শক্ত। আর একজন প্রাক্তন বিচারপতি হিসেবে আমরা তো আমি বলছি, একজন প্রাক্তন বিচারপতি হিসেবে আমার এ বিষয়ে বিশেষ মন্তব্য করাটাও সমীচীন নয়, কারণ মামলাটা বিচারাধীন আছে। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, বিচারপতি ব্যাপারটাকে খতিয়ে দেখছেন। বিচারপতি সাহেব পুরো ব্যাপারটা, পুরো মামলাটাকে মনে করেননি যে এই মামলায় কিছু নেই, এই মামলায় কিছু কিছু বক্তব্য আছে এবং বক্তব্যের ব্যাপারটা তিনি খতিয়ে দেখছেন। সেই জন্য বোধহয় অন্য পক্ষে সময় দিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চেয়েছেন। সবাইকে, সমস্ত পক্ষকে শুনে কেউ যেন বলতে পারে আমরা বলার সুযোগ পেলাম না, আনহার থেকে গেলাম। জাস্টিস গাঙ্গুলি বলছিলেন একটা শব্দবন্ধ, মানুষ বিশ্বাস হারাচ্ছে। তার বোধহয় বেশ কিছু প্রমাণ আজকে যেখানে যেখানে পুনর্নির্বাচন হলো সেখানে পেলাম। আসানসোলে পেলাম, গুলিতে আহত হয়েছিলেন যে পরিবারটি, তারা ভোট দিতে গেলেন না। তাদের স্পষ্ট বক্তব্য, যে নির্বাচনে গুলি চলে, যে নির্বাচনে মানুষ আহত হন, সেই নির্বাচনে অংশগ্রহণ করে কি লাভ। আপনাদের এই খবর দেখাবো, কিন্তু তার আগে সরাসরি আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি সাংবাদিক সম্মেলন করছেন সরাসরি। হ্যাঁ, আমাদের তো কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ কমিউনিকেট করা হয়নি। কাল যেরকম কথা ছিল গণনা হবে, যেরকম কথা ছিল রেজাল্টস অ্যানাউন্সড হবে। আমাদের যেটা অ্যাডভোকেটের চিঠি আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এনি অ্যাকশন টেকেন ইন দি মিন টাইম শ্যাল অ্যাবাইড বাই দি রেজাল্ট অফ দি রিট পিটিশন, অর্থাৎ মাননীয় হাইকোর্টের চূড়ান্ত রায় শিরোধার্য হবে। না, কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ আমাদের এখন একটা আমি চিঠি পেলাম ব্যবহারজীবী, সেটাতে আমি আপনাদের পড়ে শোনালাম। ফলে আমরা আমাদের যেমন পূর্ব নির্ধারিত কার্যক্রম ছিল সেইভাবে এগিয়ে যাচ্ছে। অনেক ব্যবহারজীবী টিভিতে অনেকবার বললেন, না এই বাক্যটাই পড়ে নিয়েছে। থ্যাংক ইউ।
শিশিরদা, একটা জিনিস স্পষ্ট আলাপনবাবু জানিয়ে দিলেন যে পূর্ব নির্ধারিত যা কর্মসূচি আছে তাই হবে, অর্থাৎ আগামীকাল গণনা হবে এবং তারপর ফল ঘোষণা হবে, কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ তো কলকাতা হাইকোর্ট দেননি। এটাই তো আমি আলাপন বাবুর কাছ থেকে আশা করছিলাম। ওনাকে তো ওনার ভাগ্য বিধাতাকে খুশি করতে হবে। আজকে উনি কি ভুলে গেছেন কোর্টে 3:30 কোর্ট তো আজকে 3:30 ওঠার কথা ছিল, কেন জাজ সাহেব একটা প্লেন ধরার কথা, আমি তো কোর্টে বসেছিলাম। জাজ সাহেব 5:30 ফ্লাইট ছিল, হ্যাঁ দিল্লির। জাজ সাহেব তখন ওনার পিএ কে ডেকে অর্ডার ডিক্টেট করলেন, ওখানে স্পষ্টভাবে বলেছিলেন কাল টুমরোজ কাউন্টিং ইজ এট দি জাজমেন্ট অফ দি কমিশনার। তখন অ্যাডভোকেট জেনারেল উঠে পড়লেন, এটা কি করছেন, বুঝে গেলেন এটাতে কি হবে। তার আগে জজ সাহেব খুব স্পষ্টভাবে বললেন, উনি তো জানতেন দ্যাট আমি শুনছি মামলা, উনি এ ফয়সলা নিলেন কেন? আর নেওয়ার আগে আমাকে কেন জানালেন না, জানালেন না কেন? দেখুন আজকে ফয়সলা যেটা হয়েছে, একটাই জিনিস তো হয়নি, কোনো ইন্টারিম স্টে হয়নি। কিন্তু আজকে কোর্টে জাজ সাহেব জিজ্ঞেস করলেন ক্যাবিনেট মিটিং হলো, হ্যাঁ দেখাতে পারলেন না, বলে 6:30টার মধ্যে কাগজটা নিয়ে আসুন। কোর্ট তো 7:15 অবধি ছিল, কই কাগজ? তার মধ্যে একবার তো এটাও বলে ফেললেন একজন আইনজীবী, না আমাদের ওই হিসেবে বসে মিটিং হয়নি। তো জাজ জিজ্ঞেস করলেন, জাজ সাহেব এটা কি আপনার রুল অফ বিজনেসে আছে? ওই বসে হয়নি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিম্পুতে ভিডিও কনফারেন্সে হয়ে গেল, পরিষ্কার মিটিং, ক্যাবিনেট মিটিং হয়নি। জিজ্ঞেস করলেন কার বেতন পাবেন ইনি, জানি না। উনি কি পরিবহন সচিব এখনো তো আছেন, শুধু ফাইল যাবে মুখ্য সচিবের কাছে। এই সব প্রশ্ন জাজ সাহেব করেছেন। এটাতে জাজ সাহেব কি বলতে চাইলেন সেটা তো পরিষ্কার হলো। এখন যদি এইসব দেখে এসবের পরও শুধু আমরা অক্ষর অক্ষরে যাই, আর আইনের একটা ভাবনা তো আছে, সেন্স অফ দি ল আছে, ওটাতে না গিয়ে এখন আলাপন বাবু যে কথা বললেন, না আমাদের তো কোনো স্থগিতাদেশ দেননি আর আমরা ওইভাবে চলবো। দেখুন এটা খুব, হ্যাঁ আরেকটা জিনিস বলি, জাজ সাহেব এটাও অবজারভেশন করলেন দ্যাট উপাধ্যায় বাবু পদত্যাগ করলেন কেন? হ্যাঁ নিশ্চয়ই বলা হবে পার্সোনাল কারণ, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না চারদিকে কি হলো ওনার? মানে আজকে কি না বললেন, এর পরও যদি এইভাবে নগ্নভাবে আমাদের রাজ চলে তো চলবে। এটাতে আর একটাই জিনিস, এখানে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাইকে খুশি করতে হবে। গণতন্ত্র কি? হোয়াট ইজ ডেমোক্রেসি হিয়ার? গণতন্ত্র কি, এই প্রশ্নর উত্তর নিঃসন্দেহে সবাই খুঁজবেন, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে আসানসোলে সাধারণ মানুষের বিশ্বাসের কথা হচ্ছিল, গুলিবিদ্ধ সেই পরিবার, তাদের কিন্তু আর ভোটাধিকার প্রয়োগের উৎসাহ নেই। তারা বলছেন যে নির্বাচনে গুলি চলে সেই গুলিতে রক্ত ঝরে, আর রক্ত ঝরে পরিবারের মানুষের, সেই নির্বাচনে ভোট দিয়ে লাভ কি? দেখুন, আমার মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন আর ভোট দিতে যাব না। এই অবস্থা যদি সৃষ্টি হয় সেখানে ভোট দিয়ে যে আমার কি লাভ, কি আমি বলবো? জীবনটা নিয়েই তো বড় নাকি আমাদের ভোটটা বড়? এবার এই ভোট আমরা চাই না। ভোট মানেই ভয়, ভোট মানেই এখন আতঙ্ক। বুথে যাওয়ার ভয়াবহ অভিজ্ঞতাই বদলে দিয়েছে ভোটের সংজ্ঞা। গণতন্ত্রের উৎসব সম্পর্কে যেন আজ বীতশ্রদ্ধ আসানসোল পুরসভার 14 নম্বর ওয়ার্ডের এই পরিবার। গত শনিবার কাল্লা ওয়েলফেয়ার প্রাথমিক বিদ্যালয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন শুক্লাল কর্মকার, কিন্তু বুথের কাছাকাছি যেতেই তার শরীরে লাগে সন্ত্রাসের আঁচ। বহিরাগত দুষ্কৃতীদের গুলি এসে লাগে শুক্লালের ডান পায়ে। ঘটনায় গুলিবিদ্ধ হন আরো 2 ভোটার। সেদিনের কথা মনে পড়লে আজও শিউরে উঠছেন শুক্লাল। প্রতিদিন যেখানে কাজে আসতেন, আজ সেখানকার বেডে শুয়েই যন্ত্রণায় কাতরাচ্ছেন ইসিএল এর কাল্লা হাসপাতালের এই কর্মী। তখনই গুলিটা আমার এসে লেগেছে, তখনই বুঝতে পারছি কিছু একটা হচ্ছে। আমি পড়িনি, আমার মিসেসকে আমি ধরে বসেছিলাম, তখন মিসেস তখন ধরে নিয়ে যাচ্ছিল। আমার চারপাশে অনেক লোক দাঁড়িয়েছিল। মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন আর ভোট দিতে যাব না। ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে শুক্লালের স্ত্রীরও একই অভিজ্ঞতা হয়েছে। সেদিন চোখের সামনে রক্তাক্ত স্বামীকে লুটিয়ে পড়তে দেখেছেন মায়া। শনিবারের পর ভোট শব্দটাই তার কাছে এক রাশ বিরক্তি।
সেদিনের সেই তিক্ত অভিজ্ঞতাই আজ মায়ার কাছে তেতো করে দিয়েছে ভোটের মানেটাকে। ভোট দিতে যাব না, আজ কেন, ভবিষ্যতে যাবো কিনা সেটা ভাবছি। জানি ভোট একটা গণতন্ত্র অধিকার, তো অধিকারটা তো থাকলে শুধু হবে না, আমাদেরটা তো দেখতে হবে, আমাদের জীবন, তো জীবনটা নিয়েই তো বড় নাকি আমাদের ভোটটা বড়। এবার এই ভোট আমরা চাই না। সেদিন ছিল না, কিন্তু বিরোধী শূন্য পুনর্নির্বাচনে আসানসোল পুরসভার 14 নম্বর ওয়ার্ডের এই বুথে শুক্রবার ছিল নজর কাড়া নিরাপত্তা। কিন্তু তা সত্ত্বেও এদিন আর ভোটের লাইনে দাঁড়ায়নি শুক্লালের পরিবার। গুলিতে আহত স্বামীর জন্য খাবার নিয়ে হাসপাতালে গিয়েছেন স্ত্রী। পুনর্নির্বাচন হয়েছে, কিন্তু এদিন আর গণতন্ত্রের উৎসবে যোগ দেননি তারা, কারণ ওদের কাছে ভোট আজ বড্ড ভয়ের। কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ। অশোকদা, আপনারা রাজনীতি করেন, কোথাও এই অ্যাপ্যাথি, এই অনীহা, এইটা কি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ নয়? যে কোনো মানে আমি বলছি যে ভোট বয়কটের ডাক কারা দেয়? মাওবাদীরা। সাধারণ মানুষ বলছেন না যাব না, এই ভোটে ভরসা নেই, এতে গুলি চলেছিল, আমার পরিবার আহত হয়েছে। কোথাও এই ছবিটা গণতন্ত্রের পক্ষে তো শুভ হতে পারে না। না, পারে না এই কারণে যে মানে ব্যাপারটা যদি এভাবে বলি যে গণতন্ত্র রক্ষার মানে গণতান্ত্রিক পরিবেশ বাতাবরণ এটা রক্ষার কিন্তু একটা মৌলিক দায় শাসক দলের ওপর রয়েছে। দায়টাও সবারই রয়েছে, কিন্তু সবারই রয়েছে, কিন্তু মৌলিক দায় শাসক দলের উপরে রয়েছে। কিন্তু সংবিধানের নির্দেশ সেটাকেও কার্যকর করতে, সংবিধানের স্পিরিট যেটাকে আমরা বলছি সেটাকেও কার্যকর করতে যথাযথ প্রয়োগ করার জন্য একটা সিট দাঁড়ার দরকার হয়। ওই তোমরা মানুষ আমরা মানুষ, তফাৎ শুধু সিট দাঁড়ায়। নির্বাচন কমিশন এবং কমিশনার বোধহয় বুঝতে পারলেন না যে সিদ্ধাটা তিনি বোধহয় মুখ্যমন্ত্রীর টেবিলের ওপর খুলে রেখে চলে এসেছেন। না হলে তিনি জানতেন কোর্টে মামলা চলছে, মামলার যে স্পিরিট অফ দি জাজমেন্ট মানে বিচারপতিদের প্রশ্ন সব কিছু শুনছেন, এবং যেটা বিচারপতি শেষটাই বলেছেন যে এই মামলার যা নির্দেশ তার দ্বারাই সমস্তটা নিয়ন্ত্রিত হবে। এরপরে নির্বাচন কমিশনের উচিত ছিল ফলাফল ঘোষণা স্থগিত করা। আমি আবার আসবো বিজন, উচিত ছিল স্থগিত করা। উল্টো দিকে আলাপন বাবু বলছেন যে অন্তর্বর্তী স্থগিতাদেশ তো পাইনি, সত্যি পাননি, কোনো আসেনি কোর্টের তরফ থেকে, যেটা নির্ধারিত ছিল অর্থাৎ কাল গণনা বিজয়ী ঘোষণা সেটা হবে। অস্থায়ী নির্বাচন কমিশনারের আগে, রাজ্য নির্বাচন কমিশনের আগে যিনি স্থায়ী নির্বাচন কমিশনার ছিলেন, তিনি একটা নির্দিষ্ট সময়সূচি তৈরি করেছিলেন ফলাফল পর্যন্ত। তিনি সেই গণনার দিন এবং ভোটের যে এটা না কিচ্ছু কমপ্লিট করে যেতে পারেননি, নোটিফিকেশনও দেননি, বলেছিলেন 5:30টায় জানাবো, এমন কি কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে সেটা অবধি বলেননি। না, আমি 5:30টায় জানাবো বললেন, বাড়ি গেলেন, সেক্রেটারির ফোন ধরলেন না, দফতরে খবর দিলেন না, পদত্যাগ করলেন না। আমি ওই কথাটা বলতে চাইনি। প্রথম যখন নোটিফিকেশন প্রকাশ হয় এই পুরনির্বাচন এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ মিলিয়ে সবকিছু মিলিয়ে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই বিজ্ঞপ্তি জারির একটা নির্দিষ্ট সময়সীমা ছিল, তার মধ্যে আবার ভোট হবে কিনা, কোন কোন বুথে হবে, সেই সিদ্ধান্ত তিনি জানাননি। আমি একটা কবিতা মনে করছি না তো, কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়, 33 বছর কেটে গেল। একদম, মানে আমি বলছি যে কথা তো ছিল, নির্ধারিত সময়সূচিও ছিল, এটাও তো কথা ছিল যে বিধাননগরে মানুষ শান্তিতে ভোট দেবেন, কেউ কথা রাখলো না তো। এটা তো যখন পুনর্নির্বাচন ঘোষণা হলো, পুনর্নির্বাচনে এখানে সল্টলেকে 9টা ভোট তো স্থগিত হলো বিজ্ঞপ্তি ঘোষণা করে। হ্যাঁ, আবার যিনি অস্থায়ী নির্বাচন কমিশনার এলেন তিনি আবার ভোট গণনার দিন ঠিক করলেন, ভোট আবার ভোট নেওয়ার জন্য। না, আমি বলছি আমি ঠিক ভুল জানি না, আইন জানি না, আলাপন বাবু অবশ্যই আইনত ভুল কিছু করছেন না, কিন্তু অশোক বাবুদের যুক্তি হচ্ছে যেহেতু তার নিয়োগটাই চ্যালেঞ্জের মুখে, সেহেতু তিনি এটা ইমপ্লিমেন্ট না করলেও পারতেন। নিয়োগটাও শুধু না, নিয়োগটা তো সংবিধানের একটা মূল প্রশ্নকে কেন্দ্র করে মামলাটা, তার সঙ্গে বিচারপতির যে অবজারভেশন এবং আজকে যে জাজমেন্ট, যে আমার এই জাজমেন্টের উপরে বাকিটা নির্ভর করবে। সুতরাং এটা যদি হয় তাহলে যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এইটাই বলবে, বাবা জাজমেন্টটাকে দেখি কি আসছে। কারণ মনে রাখতে হবে যে রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের টাকা, জনগণের টাকা ইচ্ছে মতো খরচ করা যায় না। যে খরচ হয়ে যাওয়ার পরে সেটা এত প্রশ্ন, হ্যাঁ সেই নিয়োগটাও একটা আইন মেনে হয়েছে, সেই আইন ওনাদেরই তৈরি, সেটাও বলতে পারো পুরো। হ্যাঁ অবশ্যই বাম আমলে তৈরি, একদম। এই আইনটা প্লিজ একটু বলে নি, এই আইনটা মেনে এসে যায় না দাদা, একটু বলে নি, একটু বলতে দিন, আপনি ব্যবহার করছেন। আমি বলছি কি একটু বলতে দিন, একটা কথা বলে তোমার সুবিধা হবে।
বাম আমলে তৈরি হলো হয়েছে, আমি বলছি বাম আমলে তৈরি হলো আইনটা ঠিক হয়নি, কিন্তু বামেরা আইন কোনোদিন ব্যবহার করেনি, করছে তৃণমূল আর খারাপ ভাবে। ঠিকই, আমি বলছি আইনটা ঠিক হয়। হ্যাঁ বলছি বিজনের সুবিধা হলো আইনটা তৈরি করায়, আমি বলছি সুবিধাটা হলো ঠিকই, একটু শুনুন, আপনি বলেন না আইনটা তৈরি করেছেন বলে ব্যবহার করতে পারলেন, আইন মেনে তাকে নিয়োগ করা হয়েছে। মানে ব্যাপারটা হলো কি পরিষ্কার, রাস্তায় কেউ একজন লাইট নিয়ে দিয়েছিল, ডাকাতি করার সুবিধা হলো। একটু বলতে দিন। আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করছি, 94 সালে যখন আইনটা পাস হয়েছিল বিধানসভায়, তখন কংগ্রেসের যারা এমএলএ ছিলেন, এখন তারা তৃণমূলের, তারা যে বক্তৃতাগুলো দিয়েছিলেন একটু যদি বিধানসভার প্রসিডিংসগুলো দেখে নাও, তারা তখন তীব্রভাবে নিন্দা করেছিলেন। তাহলে কি একটা নৈতিক দায় আসছে না যে আইনটার আমরা তীব্র নিন্দা করছি, আমি যখন আসছি সেটা পরিবর্তন করা? যেমন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, মিশা আইনের বিরোধিতা করেছিল জনতা পার্টির শরিক দলগুলো, তখন যখনই জনতা পার্টি বলেছিল মিশা কেউ করতে পারবে না, এবং জরুরি অবস্থায় তারা নিন্দা করেছে, প্রতিবাদ করেছিলেন, ক্ষমতা এসে যাতে ভবিষ্যতে জরুরি অবস্থা জারি করতে না পারে সেই আইন তৈরি করেছিল। তাহলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা এবং নেত্রী কংগ্রেসের থাকাকালীন এই আইনের বিরোধিতা করেছিলেন, যখন তারা ক্ষমতা এলেন তাদের কি নৈতিক দায়িত্ব ছিল না যে সেই আইনটাকে বদলে দিয়ে নতুন আইন করা? তারা সেই আইনটা অপকর্ম করেছে। আমি আসবো বিজন, এই টেবিল থেকেই শুরু করব। ছোট্ট একটা বিরতি, বিরতির পর অবশ্যই বিজনের কথা শুনবো এবং আপনাদের আজকে যে পুনর্নির্বাচন হলো অন্যান্য জায়গার তার ছবিও দেখাবো। বালি পুরসভা প্রচুর ভোটার ভোট দিতে পারেননি, কিন্তু পুনর্নির্বাচন না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন আমাদের ক্যামেরার সামনে। দেখুন। বিধাননগর ও আসানসোলের ভাগ্যে যাওবাসীকে ছিঁড়েছে বালি, সেটুকুও পায়নি। হাওড়া পুরো এলাকার অন্তর্গত এই সংযোজিত এলাকার কোনো বুথেই পুনর্নির্বাচন করায়নি রাজ্য নির্বাচন কমিশন। আর পুনর্নির্বাচনের দিন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বালির বহু ভোটার। তাঁদেরই কয়েকজনের মুখোমুখি এবিপি আনন্দ। শনিবারের ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি কলকাতা হাইকোর্টের এই আইনজীবীও। বুথে গিয়ে দেখেছিলেন অবাধ ছাপ্পা। দুষ্কৃতী তাণ্ডব উপেক্ষা করেই বুথের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করেই ফিরে এসেছিলেন। পুনর্নির্বাচন না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সত্যেন্দ্র। শনিবার দিন যে ভোট হয়েছে ওটা আমার জীবনে কোনোদিন এইরকম ভোট দেখিনি। বহুজন ভোট দিতে পাইনি, মানে ফান্ডামেন্টাল রাইটস আমরা যে পেয়েছি একটা ভোট দেওয়া, ওইটা আমরা যেন ব্যবহার করতে পারতাম। সকাল সকাল পাড়ার কয়েকজন মহিলার সঙ্গে দল বেঁধে শনিবার ভোট দিতে গিয়েছিলেন এই গৃহবধূ। হীরা সিংহের দাবি, বুথে ঢুকতেই তিনি জানতে পারেন তার ভোট পড়ে গিয়েছে। পুনর্নির্বাচনের আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু তার পূরণ হয়নি। আমরা পৌঁছাই 8টা-10-এর মধ্যে যখন পৌঁছাই দেখলাম যে আমাদের ভোটটা হয়ে গেল। আমাদের ফ্যামিলিতে 4 জন আছে, 4 জনেই ভোটটা হয়ে গেছে। ঘরের সব কাজকর্ম ছেড়ে দিয়ে যখন আমরা যাচ্ছি ভোট দিতে, তারপর দেখি না ভোট হয়ে গেছে। তাহলে আমাদের অধিকারটা তো কেড়ে নেওয়া হচ্ছে। তো আইনজীবী সত্যেন্দ্র এবং গৃহবধূ হীরার মতো একই অভিজ্ঞতা বেলুড়ের এই ব্যবসায়ীরও। বুথে গন্ডগোলের জেরে ভোট দিতে পারেননি। ক্ষুব্ধ রাজেশ অগ্রওয়ালের প্রশ্ন, বিধাননগর আসানসোলের কয়েকটি বুথে পুনর্নির্বাচন হলে এখানে কেন ফের ভোট করালেন না অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার? हम वोट डालने जा रहा था আমি, তো ওখানে সব পাবলিক কি ভোটে ভিতরে যাওয়া সাইটা হাতে লাগলে বললে তোমার ভোটটা হয়ে গেল, তুমি পালিয়ে যাও, ভোটটা দিতে হবে না। ভোটটা আমি ঢেলে দিয়েছি। পুনর্নির্বাচন না হওয়ায় হাওড়া পুরসভার সংযোজিত এলাকার এই তরুণী ভোটারের গলাতেও আক্ষেপের সুর। শনিবার যখন আমরা ভোট দিতে যাই, আমাদের অলরেডি আমার পুরো ফ্যামিলির ভোটটা কমপ্লিট হয়ে গেছিল। ওরা বললো কি আপনাদের তো ভোট হয়ে গেছে, তারপর আর ভোটটা দিতে পারিনি। সত্যেন্দ্র, হীরা, রাজেশ, ইন্দ্রাণী এরা কয়েকটি মুখ মাত্র। এদের মতো অনেকেই শনিবার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি। বিরোধীদের অভিযোগ, সেদিন বালি ও বেলুড় এলাকায় কার্যত চাপা সন্ত্রাস চলেছিল। ফলে বহু বুথ লুট করেছিল শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা। গোটা এলাকায় সেদিন ছিল শ্মশানের শান্তি। সেই শান্তির যন্ত্রণা এখনো কুড়ে কুড়ে খাচ্ছে বাসিন্দাদের। শুক্রবার বিধাননগর ও আসানসোলের পুনর্নির্বাচন সেই যন্ত্রণাটা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। বালি পুরসভার এই নাগরিকদের বক্তব্য যে পুনর্নির্বাচনের প্রয়োজন ছিল, কিন্তু পুনর্নির্বাচন হলো না। আর উল্টো দিকে বিধাননগরের অনেক বাসিন্দাদের বক্তব্য যে পুনর্নির্বাচন কেন হলো তারা বুঝতে পারছেন না, তার কারণ
অশান্তি তো কিছু হয়নি। দেখুন, এ এক বিচিত্র ছবি। শনিবার পুরভোটে যাদের বুথে চরম অশান্তি হয়েছিল এমন বহু ভোটার শুক্রবার ভোটই দিতে পারলেন না, কারণ তাদের জায়গায় পুনর্নির্বাচনই করালো না রাজ্য নির্বাচন কমিশন। আবার উল্টো দিকে পুনর্নির্বাচনে ভোট দিয়েও বহু সল্টলেকবাসী বুঝে উঠতে পারলেন না কেন তারা এদিন ভোট দিলেন, কারণ শনিবারের ভোটে তাদের বুথে কোনো অশান্তি হয়নি। এখানে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, শান্তিমত ভোট হয়েছে, কিছুই হয়নি। হঠাৎ কালকে শুনি আমাদের নাম 34টা ডিক্লেয়ার করেছে যে ভোট হবে, শুধু আমরা কিছুই বুঝতেই পারছি না, কোনো ঝামেলা হয়নি, কিচ্ছু না, হঠাৎ আমাদের উপর এটা চাপিয়ে দিল। অনেকে আবার বুঝতে পারছেন না ভোটের দিন অশান্তির মুখে পড়া সত্ত্বেও তাদের ওয়ার্ডে পুনর্নির্বাচন হলো না কেন। আমি ভোটটা দিতে পারলাম না কেন, যখন গিয়ে পৌঁছালাম অলরেডি বলা হলো, তার আগে তারা ক্যাপচার করে নিয়েছে। আমি একটু বেলার দিকে গেছিলাম, ভোটের সময় কোনো রিপোল হচ্ছে না, অনেকগুলো ঘটনা ঘটেছে। রিপোল যদি হতো নিশ্চয়ই ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারত। শনিবারের ভোটে যে পরিমাণ অশান্তি হয়েছে তারপর দু একটি বুথে ভোট করিয়ে আর যাই হোক অবাধ ও সুষ্ঠু ভোটের বিজ্ঞাপন যে দেওয়া যেতে পারে না তা স্পষ্ট বহু সল্টলেকবাসীর কথা থেকেই। কয়েকটা বুথে রিপোল করে কি হবে বলুন তো, যেখানে মানে সমগ্র বিধান লোকের মধ্যে একটা সন্ত্রাস চলেছে, আনপ্রভোকড আনকল্ড ফর একটা সন্ত্রাস, কয়েকটা বুথে পিক অ্যান্ড চুজ করে কি লাভ। সব মিলিয়ে নয়া অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকায় বেশ ক্ষুব্ধ বহু সল্টলেকবাসী, যেমন ইনি সুজিত বন্দ্যোপাধ্যায়, রাজাবাজার সায়েন্স কলেজের প্রাক্তন অধ্যাপক, 52 বছর ধরে ভোট দিচ্ছেন। এই প্রথমবার নিজের ভোট নিজে দিতে পারেননি, সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে পুনর্নির্বাচনের দিন আর ভোটই দিতে যাননি। এই জিনিস আগেও হয়েছে, কিন্তু এত বাড়াবাড়ি, এত খারাপ অবস্থা হয়নি। আমি ভোটটা দিতে যাব না, কোথায় গিয়ে কোথায় কি মারামারির মধ্যে পড়বো, বাবার দরকার নেই। শুধু সল্টলেকবাসী নয়, প্রত্যাশিতভাবেই অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় চরম অসন্তুষ্ট বিরোধী রাজনৈতিক দলগুলি, যারা প্রত্যেকেই এদিনের ভোট বয়কট করেছিল। তাদের দাবি আলাপন বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পালনে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। লোকে হাসছে, প্রহসন, নির্বাচন কমিশন ওই মনোভাবেই চলছে। কমিশন বলে তো কিছু নেই, আমি তো বলছি বাস্তবে দ্যার ইজ নো কমিশন। কয়েকটি বুথে এ কারণেই ভোট হয়েছে যেখানে নির্বাচন স্বাভাবিক এবং শান্তিপূর্ণ ছিল, জনমানুষের প্রকৃত প্রতিফলন ঘটেছিল এবং স্বাভাবিকভাবেই সেই মতামতটা শাসক দলের বিপক্ষে গিয়েছিল। নবনিযুক্ত অস্থায়ী নির্বাচন কমিশনার তিনি শবযাত্রার মিছিলের সামনে আলপনা এঁকে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়ে ভুটান যাত্রা, সেখান থেকে সফর কাটছাট করে শহরে ফেরা, দায়িত্ব নেওয়া, তারপরই সম্পূর্ণ পুনর্নির্বাচনের পরিবর্তে মাত্র কয়েকটি বুথে পুনরায় ভোটের সিদ্ধান্ত। বিতর্কে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার, যে বিতর্ক থামার বদলে বেড়েই চলেছে। সঞ্চয়ন মিত্র ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। বিজন অশোক বাবুরা যেটা বলছিলেন যে যেহেতু আদালতে বিচার্য বিষয়, সেহেতু এই ফল ঘোষণা এবং ভোট তৈরি স্থগিত রাখা উচিত ছিল। আলাপন বাবু স্পষ্ট বক্তব্য যে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই, একদম সত্যি কথা। সুতরাং পূর্ব নির্ধারিত সময়সীমা মেনেই সব হবে। একদমই অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই, তাই আমার মনে হয় রাজ্য নির্বাচন কমিশন যে নির্ঘণ্ট তারা প্রকাশ করেছে, পুনর্নির্বাচন হয়ে গেছে, আগামীকাল তার গণনা, সেটা হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, একটা আইন মেনে যখন অস্থায়ী নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে, সেই আইনটা বাম আমলের। যদি এই আইন পূর্বতন বাম সরকারের এই আইন অবৈধ বলে ঘোষণা হয়, তার ব্যর্থতা বাম সরকারের থাকবে। এবং যদি পূর্বতন বাম আমলের আইন, আচ্ছা আমি তোমায় এখানে থামাচ্ছি, তার ব্যর্থতা নয় বাম সরকারের থাকলো। ধরো আমি বলছি যে তোমার সম্ভাবনা, তুমি যেটা বলছো সেটাই বলছি, যে অবৈধ ঘোষণা হলো। তুমি বুঝতে পারছো যে এই যে মানুষগুলো নির্বাচিত হলেন, বোর্ড তৈরি করলেন, উন্নয়নের কোটি কোটি টাকা ব্যবহার করলেন, সেই টাকাটা ফেরত দেবে কে? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। নিয়োগ আলাপন বাবুর সিদ্ধান্ত এবং নিয়োগ যদি অবৈধ হয়, সিদ্ধান্তগুলো অবৈধ হওয়ার যে মানে গোটাটা খারিজ হয়ে গেল সম্ভাবনা, আমি আবার বলছি, তার মাসুল কে দেবে? তারপর কিন্তু জাস্টিস দত্ত, যিনি দীপঙ্কর দত্ত, যিনি এই বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তার রায় অবশ্যই সম্মানীয়, কিন্তু তারপরেও কিন্তু উচ্চ আদালত আছে, তারপরেও যাওয়ার স্কোপ থাকছে। এইটাই হচ্ছে এটা প্রশ্ন। একটু বলেন দাদা, আমি আপনার সঙ্গে চেষ্টা করি, প্লিজ একটু বলতে দিন। যে গোটা অগণতান্ত্রিক প্রক্রিয়াকে এই রাজ্য সরকার ধরে রেখেছে এবং সেটাই যে লিঞ্জারিং, একটু বলতে দিন। মান্নান দা যে প্রশ্নটা বললেন, যদি এত নিন্দাজনক হয়, তাহলে যখন ক্ষমতায় তো এলে 2011 থেকে এই 2015 অবধি, তার ভেতরে ওই বামফ্রন্ট সরকারের তৈরি 94 আর
সেকশন 10-এর ওই কালা অংশগুলোকে, অ্যামেন্ডমেন্টগুলোকে কেন খারিজ করলে না, বরঞ্চ সেটা ব্যবহার করলে? ঠিক তাই, যেদিন এই অস্থায়ী কমিশনার নিয়োগ হয়েছে, মামলা হয়েছে তার পর না আগে? না না, মামলার বিষয় এটা বলেছেন বিধানসভায় তোমরা নিন্দা করেছিলে সবাই সরবে, তারপরে ক্ষমতা এসে তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করা করলেই না, ব্যবহার করলে, ব্যবহার করা হয়েছে। হ্যাঁ ঠিক তাই, ব্যবহার যখন করা হয়েছে তখন ছিল কংগ্রেস দলে কোন কারা কি বলেছে আমার জানা নেই, কিন্তু প্রশ্ন হলো সেদিন কি হয়েছিল, আজকের কি হবে? নতুন করে এই সরকার কোনো আইন তৈরি করেনি, পূর্বতন সরকারের আইনটাকে শুধু ব্যবহার করেছে। যদি এই আইন ভুল হয়ে থাকে, সেই ভুলটা একটা অস্থায়ী কমিশনারের নিয়োগের আগে পর্যন্ত কেউ মামলা করেনি। আমি বলছি ব্যবহারের সুবিধাটা নেব, আর নিয়ম খারিজ হলে তার ব্যর্থতা দাও ওদের। একদম আরেকটু বলে নিই, এই আজকের বিরোধীর যারা আজকে রাজ্য নেতারা যে কথা বলছেন, একটু সুজন বাবু, শ্রমিক বাবু যে কথা বলেছিলেন, পুরো পুনর্নির্বাচন চেয়েছিলেন কিন্তু সল্টলেকে। আজকে ওনারা বললেন যে যেখানে যেখানে পুনর্নির্বাচন দেওয়া হয়েছে সেখানে তো শান্তিতে ভোট হয়েছে, দ্বিধাগ্রস্ত। তাহলে নিজেদের মতের উপর নিজেদের বিশ্বাস সব জায়গায় গন্ডগোল হয়নি, বলতে দিতে হবে। এটা হয় ওনারা দ্বিধাগ্রস্ত, সবকটা পুনর্নির্বাচন চেয়েছি তো সব বুথে। বিজন আমি সব বুঝলাম, আমি বলছি আগে তো পেটানোর লোক ছিল না, ল্যাম্প পোস্ট ছাড়া কাউকে পেটাবে? আমি উইথ আ সিরিয়াস নোট আমি আসবো অশোকদা, কিন্তু আরেকটা সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি। আমি জাস্টিস গাঙ্গুলির কাছে আইনের ব্যাপারটা একটু জেনে নেবো। জাস্টিস গাঙ্গুলি, যেটা শোনা যাচ্ছে 23শে নভেম্বরের আগে, আমি আবার বলছি সম্ভাবনা এবং রাজনৈতিক মহলে জল্পনা, স্থায়ী নির্বাচন কমিশনার রাজ্য সরকার নিয়োগ করে দিলেন 23শে নভেম্বরের আগে, এবং আলাপন বাবু তার পূর্বতন সরকারের কাছে আমলা হিসেবে তার পদে পরিবহন সচিব বা অন্য কোনো দপ্তরের সচিব হিসেবে চলে গেলেন। সেক্ষেত্রে কি হবে এই আজকের কেসের? এটা শোনা যাচ্ছে যে রাজ্য সরকারের একটা শীর্ষ স্তরে একটা ভাবনা চলছে যে 23শে নভেম্বরের আগে স্থায়ী নির্বাচন কমিশনের একটা মামলায় যে প্রশ্নটা উঠেছে, সেই প্রশ্নটাকে অর্থহীন করে দেওয়া। কেননা যদি একবার, এবং কাকে স্থায়ী নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে, কোনো একজন রিটায়ার্ড আইএএস অফিসারকে। আমি নামটা সম্ভাবনা এসব কথার মধ্যে আমি কিছু বলবো না, কিন্তু কথা হচ্ছে হয়তো সরকার চেষ্টা করতে পারেন, আমি জানি না, আপনার কথা অনুযায়ী যে মামলাটাকে অর্থহীন করে দেওয়া। কিন্তু যে নতুন নির্বাচন কমিশনার আসবেন, যদি আসেন স্থায়ীভাবে, তিনি তো এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নেই। বর্তমানে যে বুথে কিছু কয়েকটি বুথে ভোট গণনা হলো, পুনর্নির্বাচন হলো, তারপর ভোট গণনার যে প্রক্রিয়া হলো, এইসবগুলো তো হবে অস্থায়ী নির্বাচনী কমিশনার যে আছেন তার আদেশের অনুযায়ী, তত্ত্বাবধানে তার আদেশ অনুযায়ী। সেখানে একটা প্রশ্ন কিন্তু আদালতের কাছে থেকেই যাবে। আর এই যে প্রশ্নটা হচ্ছে, অনেক আলোচনা শুনলাম, এই আইনটা পূর্বতন বামফ্রন্ট সরকার করেছিলেন, 100 বার করেছিলেন। আমার তো মনে হয়, আমি তো কোনো সরকারের ধ্বজাধারী নই, বামফ্রন্ট সরকার যে খুব গণতন্ত্র প্রেমী ছিলেন তা কিন্তু নয়। বামফ্রন্ট সরকারের আমলে আমরা অনেক নির্বাচন দেখেছি, নির্বাচনে কারচুপি, বেশি প্রদর্শন আমরা দেখিনি যে তা নয়, যথেষ্ট দেখেছি। এখন সেটা অনেক বেশি হচ্ছে, অনেক বেশি বাড়ছে, এটাই আমাদের উদ্বেগের কারণ। এবং একটা কথা আছে বাংলায়, চোরা চায় ভাঙা বেড়া, তা ভাঙা বেড়ার ব্যবস্থা জ্যোতিবাবুরাই করে গিয়েছিলেন, এই সরকার তার সুযোগ নিয়েছে। আমার ধারণা যদি কংগ্রেস সরকারের একটা আইন করতেন, বামফ্রন্ট সরকারও তার সুযোগ নিত। সরকারে এলে, আমি তো বললাম, মানুষ যখন সরকারে থাকে না তখন গণতন্ত্র বলে চেঁচায়, একবার সরকারে এসে পড়লে তখন গণতন্ত্রের প্রেমটা অনেক। যারা আইন করেছে তারা আদালতে আমি একটা বলছি নজির, যে ভারতবর্ষে যখন এসমা চালু হয় তখন অনেকগুলো রাজ্যে, তখন আমাদের বিরোধী সরকার
এসমার বিরুদ্ধে মন্তব্য করে এবং তারা বলে যে আমরা এসমারটাকে মানব না, কিন্তু সেই রাজ্যে যখন কংগ্রেস সরকার চলে যায় তারা কিন্তু বলে যে আমরা এসমা জারি করব না, এবং বহু ক্ষেত্রে কংগ্রেস বিরোধী সরকার বহু রাজ্যে এসমা চালু করেনি। ডিআই রুল বলে একটা ছিল, স্যার জানেন, ডিফেন্স অফ ইন্ডিয়া রুল, সেটা কিন্তু ছিল, কিন্তু বহু রাজ্য যারা অকংগ্রেসী রাজ্য তারা বললো আমরা ওটা মানব না, যেহেতু তার নীতিগতভাবে ওর বিরুদ্ধে ছিল। তো আজকে কি বামফ্রন্টের কাছে আমরা এটা দায়ী করতে পারি? আমি দাবি করতে পারতাম না যে তারা এটা মানবে না। আর একটা জিনিস যেটা স্যার বললেন, উনি যেটা কনস্টিটিউশনাল ব্যাখ্যা দিলেন, আমরা কিন্তু, আমি লেম্যান হিসেবে আমি গোড়া থেকেই যেটা বলছি, এটা একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল, একটা চিত্রনাট্য তৈরি হয়েছিল গোড়া থেকেই, যে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করব এবং গণতন্ত্রকে হত্যা করব। হত্যা করার পরের যে ছিছি অবস্থা, সারা ভারতবর্ষে যে মুখ্যমন্ত্রীকে যেভাবে নিন্দা করছে, ধিক্কার জানাচ্ছে, এবং তোমাদের চ্যানেলও আসছে, অন্য জায়গাতেও আসছে, নির্বাচন কমিশনে যারা যুক্ত, সেন্ট্রাল নির্বাচন সিইসিতে যারা যুক্ত, তারাও অনেকে নিন্দা করছেন যে এটা ঠিক কাজ হয়নি। আজকে এইটা থেকে বাঁচার জন্য পরবর্তী এটা তৈরি হয়েছে একটা নাটকের। এই ধরনের আইন কিন্তু ত্রিপুরায়ও নেই, কেরালায়ও নেই, আপনি খোঁজ নিয়ে জানবেন। বাম শাসিত রাজ্য তো এইটা তৈরি করেছে। আজকে যেটা করেছে বাঁচার জন্য, আমার কথাটা পরিষ্কার, সেটা হচ্ছে বামেরা আইনটা ঠিক করেননি, কিন্তু বিষয়টা ছিল কি, দাঁড়াও, আচমকা যদি কোন নির্বাচন কমিশনারের মৃত্যু হয় তাহলে কি হবে, এরকম ভাবনা থেকে হয়েছিল। কোন ভাবনা না, ভাবনাটা নিয়ন্ত্রণে, ভাবনাটা হচ্ছে নিয়ন্ত্রণে কিভাবে তাবেতে রাখবে, এটা ব্যবহার করেনি, এইটা মনে রাখতে হবে, বামেরা ব্যবহার করেনি। আমার কথা হচ্ছে আইনটা পরিচালিত, আপনারা কিভাবে নিয়ন্ত্রণে রাখবো, তাবেতে রাখবো, ওনারা নিয়ন্ত্রণে রেখেছেন, তাবেতে রেখেছেন, কথাটা এইটাই। আমি দুটো একবার দেখবো যে আজকে নির্বাচনের কথা হচ্ছে, আজকে পুলিশের ভূমিকা নিয়ে এর আগে 3 তারিখের নির্বাচনে সেই ভূমিকা আমরা দেখেছি, আমরা সংবাদ মাধ্যম তার ভুক্তভোগীও বটে, কিন্তু আজকের পুলিশ মোটামুটি দোলনাতেই দিন কাটালেন, নিশ্চিন্তে। দেখুন, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। কাজ নাই তাই দোল খাই। বিধাননগরের পুনর্নির্বাচনে পুলিশকে দেখা গেল কার্যত এরকমই পিকনিকের মেজাজে। বিরোধী শূন্য ভোটে অখণ্ড অবসর কাটল পার্কের দোলনায় দুলে। তবে সল্টলেকের বহু বাসিন্দার কটাক্ষ, শুক্রবার না হয় ফাঁকা মাঠে পুনর্নির্বাচন ছিল, কিন্তু গত শনিবার তো ভোট ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল এই বিধাননগরী। তখনই বা পুলিশ কি এমন কড়া পদক্ষেপ নিয়েছে? পুলিশের সামনেই হুমকি দেওয়া হয়েছিল, পুলিশ চুপ ছিল। পুলিশের সামনেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, পুলিশ চুপ ছিল। পুলিশের সামনেই পাথর ছোঁড়া হয়েছিল, পুলিশ নীরব ছিল। সেদিন তাও একটু দৌড়দৌড়ি হয়েছিল, আজ সেটুকুও নেই, ফুরফুরে মেজাজে শুধুই দোল। দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। আর পুলিশই যদি পার্কে বসে দোল খায়, তাহলে মানুষ ভোট দিতে যেতে ভরসা পায় কোত্থেকে? আজকে দেখলাম বুথে যারা যাচ্ছে, যতজন ভোটার তার থেকে পুলিশের সংখ্যা বেশি। দেখেই বোঝা যাচ্ছে পুলিশ রিল্যাক্স মুডে দোলনা দোল কাছে, বাচ্চাদের সেটা পার্ক, যেখানে বাচ্চারা দোলে সেই দোলনা। অনেকে কটাক্ষের সুরে বলছেন, প্রায় যুদ্ধক্ষেত্রের মাঝেও যারা এরকম অবিচল থাকতে পারেন, তাদের কাছে এই পুনর্নির্বাচন তো অবসর যাপনের সুবর্ণ সুযোগ। এমন পুনর্নির্বাচন যেখানে বিরোধী নেই, এমনকি সেভাবে ভোটারও নেই, আর প্রতিদিন চড়থাপ্পড় খেয়ে ফাইলের আড়ালে মাথা বাঁচিয়ে থানার মধ্যে মার খেয়ে জীবনটা যা তা হয়ে গিয়েছে, তাই একটু তুলে নিলে মন্দ কি? সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। সব্যসাচী চট্টোপাধ্যায় এই মুহূর্তে যোগ দিয়েছেন, আইনজীবী। সব্যসাচী, একেবারে আপনি সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে আসছেন, ঠিক কি হলো, বিচারপতি কি বললেন, কোন জায়গায় মামলা দাঁড়িয়ে আছে? দেখুন, এই মুহূর্তে আজকে 7.5 ঘন্টার কাছাকাছি আজকে শুনানি হয়েছে। সকাল 12টা 5 থেকে আজকে 7টা 15 পর্যন্ত প্রায় শুনানি হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অন্তর্বর্তীকালীন যে রায় আমরা চেয়েছিলাম, আমরা বলেছিলাম যেহেতু এটা প্রাইমা ফেসি, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই আইনটা ওই পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন আইন 1994 তার যে 3 নম্বর ধারার 2 ক এবং খ উপধারা, এই ধারাগুলি অসাংবিধানিক, সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এবং এই মনে হওয়ার জন্য যেভাবে এই ধারায় যাদেরকে
নিয়োগ করা হয়েছে, মানে এখন আমরা দেখতে পেলাম এটা প্রথম প্রয়োগ, এটা সবাই বলেছেন এই ধারায় নিয়োগ কিন্তু প্রথম হলেন আলাপন বাবু অ্যাপয়েন্টেড হয়েছেন এবং তিনি কাজ করছেন। বর্তমানে তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তগুলি ভবিষ্যতে থাকবে কি থাকবে না সেটা আদালত বলেছেন তার রায়ের উপর নির্ভর করবে। অন্তর্বর্তীকালীন রায় তিনি কালকের যে গণনা দিন ধার্য ছিল, যেটা আজকে আমরা পেতে পারতাম, কারণ গতকাল যেটা সকালবেলা আমরা দেখছিলাম যে আদালত নিজেও ডিস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছেন যে এটা তারা জানতেন। গতকাল মামলা ফাইল হয়েছে, আদালতের মধ্যে এটা একটা আস্থা রেখেই মামলা। কারণ কি এটা যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা বারবার অ্যাডভোকেট জেনারেল আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন, এখানে এই মুহূর্তে বিচার বিভাগ দেখতে পারে না। প্রশ্ন থাকছে যে নির্বাচন প্রক্রিয়া যদি শুরু হয়ে যায়, এটা হয়তো কোনো আইন নেই, যেটা আজকে মাননীয় শ্রী সমরাদিত্য পাল মহাশয় তিনি আজকে এই আর্গুমেন্টটা করেছেন, আদালতের সামনে রেখেছেন যে সুপ্রিম কোর্টের সামনে এই ধরনের কোনো সুযোগ আসেনি এটাকে খতিয়ে দেখবার, কোনো বিচার করবার, এই ধরনের ঘটনাই ঘটেনি কোথাও। কারণ প্রথমত টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, তার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট হওয়া, এই ঘটনাটা এখানেই প্রথম। এবং যেহেতু এই ধরনের ঘটনা সুপ্রিম কোর্টের সামনে আসেনি, সেহেতু এটা একটা নতুন কেস, আদালত সেইটাকে কনসিডার করতে পারতেন। আমরা এই মুহূর্তে যে রায় দিয়েছেন আদালত, সেই রায়কে আমরা মেনে নিচ্ছি, রায়টায় আমরা খুশি এই জন্যই কারণ এই রায়ের উপর নির্ভর করছে এই গতকাল থেকে ঘটে যাওয়া যে কটা সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তগুলি ঠিক না ভুল, এটা যখন রায়টা মানে আমি বলছি এই সিদ্ধান্তগুলো যদি ঠিক হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আমি বলছি যে আমি সম্ভাবনার কথা আমার যেতেই হচ্ছে, যদি ভুল হয় সেক্ষেত্রে কাল ফলাফল ঘোষণা, প্রার্থীরা বোর্ড তৈরি করবেন, জয়ী প্রার্থীরা, বিরোধীরা আসন নেবেন, উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে, কোটি কোটি টাকা ব্যয় হবে, সব টাকা ফেরত দিতে মানে কি করে কে ফেরত দেবে? আচ্ছা, আর ইতিমধ্যে যদি অস্থায়ী কমিশনারকে সরিয়ে সরকার একটা ইতিমধ্যে এই মামলায় যেহেতু আমরা ভাইরাস আইনের চ্যালেঞ্জ করেছি, এটা চলে যাচ্ছে না। আলাপন বাবুর অ্যাপয়েন্টমেন্টের যে ইস্যু, এটা কিন্তু থেকেই যাচ্ছে এবং এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে পশ্চিমবাংলায় কিছুদিনের জন্য এইরকম একটি বেআইনি আইন, অসাংবিধানিক আইনের বলে একজন অস্থায়ী নির্বাচন কমিশনার তিনি কাজ করেছেন এবং তিনি কাজ করেছেন সম্পূর্ণভাবে সরকারের অঙ্গুলি হেলনে। আমরা যে কথাগুলি বলবার চেষ্টা করছি, হঠাৎ করে আলাপন বাবুই কেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে থিম্পু গিয়েছিলেন, সব অফিসার তো জাননি। 21 বছর লাগলো বাঙালি শুভানাধ্যায়ীদের, 21 বছর লাগলো এই আইনকে চ্যালেঞ্জ করতে। চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি এই আইনটা 21 বছর যেগুলো চ্যালেঞ্জ তারা ঘুমাচ্ছিল, তাহলে কি আমরা অসংবিধানিক ছিল বলে চ্যালেঞ্জ করছিলেন না? অসংবিধানিক না কেন আপনারা প্রশ্রয় দেবেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। কোনো সন্দেহ নেই, আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম যখন, তখন আদালত তার সিদ্ধান্ত জানাননি, পরবর্তী শুনানির তারিখও আসেনি। আমরা এই অনুষ্ঠান যখন শেষ করছি, দ্রুত একবার আপনাদের দেখাবো যে গোটা দিন ধরে যে পুনর্নির্বাচনের প্রক্রিয়া চলল তার কিছু ছবি দেখিয়ে এই অনুষ্ঠান শেষ করব। ভালো থাকুন সবাই, ভালো কাটুক উইকেন্ড। বিধাননগরে ফের ভোট শাসন শাসকের। এবার প্রিসাইডিং অফিসারকে আঙুল উঁচিয়ে হুমকি। পুলিশের উদ্দেশ্যেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি। শনিবারের পর ফের বিতর্কে সল্টলেকের তৃণমূল প্রার্থী অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিরোধী শূন্য পুনর্নির্বাচনেও শিরোনামে বিধাননগর পুরসভার 41 নম্বর ওয়ার্ড। ভোটে লাগামহীন সন্ত্রাসের জেরে বিধাননগরের এই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নিরাপত্তার বজ্রআটুনি থাকলেও এদিন তেমনভাবে বুথমুখ হতে দেখা যায়নি ভোটারদের। এই পরিস্থিতিতেও বুথ চত্বরে কার্যত দাপিয়ে বেড়ান তৃণমূল প্রার্থী। বুথে এই ব্যক্তির উপস্থিতিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সকাল থেকে কংগ্রেসের পোলিং এজেন্ট পরিচয় দিয়ে বুথে বসেন স্বপন কর। খবর পাওয়া মাত্রই দুপুরে বুথে হাজির তৃণমূল প্রার্থী অনিন্দ্য চট্টোপাধ্যায়। তারপরেই শুরু বীর বিক্রম। আমি কোনো কথা শুনতে চাই না,
আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, আমি পুলিশের হাতে আপনাকে হ্যান্ডওভার করব, তারপরে আপনি অন্য কাজ। প্রিসাইডিং অফিসারও তৃণমূল প্রার্থীর চোখ রাঙানি থেকে রেহাই পাননি। স্বপন কর নামে ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি তুলে পুলিশকেও রীতিমতো শাঁসাতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। আপনি ওনাকে অ্যারেস্ট করুন, উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোঅর্ডিনেটর বলে বলছেন। না না, আপনি বাইরে কথা বলুন। ভুয়ো এজেন্টের অভিযোগ তুলে স্বপন করকে বুথ থেকে বের করে দেন তিনি। আর একজন তিনি দাবি করলেন আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আজকে তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাকি বয়কট করেছে, আপনি জানেন না? তখন উনি চুপ করে রয়েছেন। একজন থার্ড পার্সন যার কোনো অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট নয়, তিনি সকাল থেকে পোলিং স্টেশনে বসে রইলেন কিভাবে? কংগ্রেস প্রার্থী ঘটনাস্থলে এলে মেজাজ আরও সপ্তমে চড়ান তৃণমূল প্রার্থী। আপনার নাম করে যখন প্রিসাইডিংকে জমা পড়েছে, তখন এটা আপনার মোরাল রেসপন্সিবিলিটি, আপনি হ্যান্ডওভার করে যান। ৪১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী কুণাল মজুমদার জানান, শনিবার স্বপন কর ভোটের কিছু কাজ করেছিলেন, কিন্তু পুনর্নির্বাচনে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ৩ তারিখে আমি ওনাকে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি কোন রকম কোনো কার্ড বা কিছু দিইনি। গত শনিবারের ভোটেও বুথের বাইরে অন্য ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী অনিন্দকে। বিরোধী শূন্য পুনর্নির্বাচনেও ফের শিরোনামে সেই তিনি, এবার বুথ শাসন করে। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের জান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, এবং ওয়াইল্ড স্টোন ফাইন ফ্রেগ্রেন্স ডিওস ডিজাইনড ইন ফ্রান্স।